স্বাগত জানাচ্ছি বাংলাদেশের লার্জেস্ট অনলাইন এডটেক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে। আমি ফয়সাল হোসাইন, সিনিয়র বায়োলজি টিচার, 10 মিনিট স্কুল। আমাকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্টে জানাবেন, এবং কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এটাও একটু কমেন্টে জানাবেন। আমরা মূলত আজকে C3 চক্রটা একটু রিপিট করব এবং C4 চক্রটা শেষ করব। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টার্গেট। আমাকে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্টে জানাবেন, এবং কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এটা একটু কমেন্টে জানাবেন। আমি দেখতে পাচ্ছি অলরেডি 9 জন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। সৌরভ পাল, কি অবস্থা? C3 চক্রটা আমরা একটু রিপিট করব। C3 চক্রটা আমরা একটু রিপিট করব, ঠিক আছে? C3 চক্রটা আমরা একটু রিপিট করব। C3 চক্র রিপিট করব আমরা একটু। C3 চক্রের শুরুতে কি ছিল? আচ্ছা, C3 চক্রের শুরুতে ছিল হচ্ছে বায়ুতে যে কার্বন ডাইঅক্সাইড থাকে, বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড ক্লোরোপ্লাস্টের ভিতরে প্রবেশ করে পত্ররন্ধ্র দিয়ে, ঠিক আছে? আচ্ছা, সেই ক্লোরোপ্লাস্টের ভিতরে প্রবেশ করার পর সেই ক্লোরোপ্লাস্টের ভিতরে আগে থেকে কি তৈরি হয়ে থাকে? সেই ক্লোরোপ্লাস্টের ভিতরে আগে থেকে কি তৈরি হয়ে থাকে? রাইবোলুজ। কালকে পড়াটা আমরা একটু রিপিট করব। 1,5,20 ফসফেট, রাইবোলুজ 1,5,20 ফসফেট, যাকে আমরা বলতেছিলাম RUBP। আর থেকে হচ্ছে রাইবোলুজ, বি থেকে 20, পি থেকে ফসফেট। এই রাইবোলুজে কার্বন কয়টা থাকে? রাইবোলুজে কার্বন থাকে 5টা। রাইবোলুজে কয়টা কার্বন থাকে? 5টা কার্বন থাকে। 20 মানে হচ্ছে ডাবল 2, তাহলে এখানে 2টা ফসফেট আছে। তার মানে এটার 1 নম্বর কার্বন একটা ফসফেট লাগানো আছে, 5 নম্বর কার্বন আর একটা ফসফেট লাগানো আছে। এই রাইবোলুজ 1,5 ফসফেটের সাথে, রাইবোলুজ 1,5,20 ফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করে? কিটো অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? কিটো অ্যাসিড তৈরি করে। এই কিটো অ্যাসিডে কার্বন কয়টা থাকে? এই কিটো অ্যাসিডে কার্বন থাকে 6টা। আমরা কিভাবে বুঝতে পারলাম কিটো অ্যাসিডে কার্বন 6টা থাকে? কারণ এই যে রাইবোলুজে কার্বন কয়টা? রাইবোলুজে কার্বন হচ্ছে 5টা, আর এটার সাথে আর কি যুক্ত হইতেছে? যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হইতেছে। এখানে কার্বন কয়টা? 1টা। তাহলে 5 আর 1, এখানে যে যৌগটা তৈরি হবে সেই যৌগে কার্বন কয়টা থাকবে? 6টা। কিন্তু এই যৌগটা হচ্ছে একটা অস্থায়ী যৌগ। কি যৌগ? অস্থায়ী যৌগ। দ্যাটস ওয়াই এটা ভেঙে যাবে। কি হয়ে যাবে? এটা ভেঙে যাবে। এবং এই বিক্রিয়াতে যে সহায়তা করে সেই এনজাইমের নাম হচ্ছে রুবিস্কু। এটা খুবই দামি এবং দুর্লভ একটা এনজাইম। এই রুবিস্কু জীবজগৎ এবং প্রাণী জগৎকে একীভূতকরণ করছে বা একত্রিত করছে। কিটো অ্যাসিডটা যেহেতু, এখানে কিটো অ্যাসিড কেন তৈরি হলো? কারণ রাইবোলুজের মধ্যে ক্রিটোন গ্রুপ থাকে। এগুলো আমি গত ক্লাসের ব্যাখ্যাতে দেখাইছি আপনাদের। তো এই কিটো অ্যাসিডটা এখানে ভেঙে যাবে, এটা অস্থায়ী যৌগ। কিটো অ্যাসিডটা ভেঙে কি হবে? কিটো অ্যাসিডটা ভেঙে এখানে কি তৈরি হবে? কিটো অ্যাসিডটা ভেঙে এখানে তৈরি হবে ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি তৈরি হবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড মেইনলি তৈরি হবে গ্লিসারিক অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিডে কার্বন কয়টা থাকে? গ্লিসারিক অ্যাসিডে কার্বন থাকে 3টা। কয়টা থাকে? 3টা কার্বন থাকে। কিন্তু কিটো অ্যাসিডে কার্বন কয়টা? 6টা। তাহলে 6 কার্বন বিশিষ্ট কোনো যৌগ থেকে যদি 3 কার্বন বিশিষ্ট কোনো যৌগ তৈরি হয় তাহলে কয় অণু তৈরি হবে? 2 অণু তৈরি হবে। কারণ 3 দুগুণে কত? 3 দুগুণে কত? 6। তাহলে এখানে 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, এবং দেখেন এই যে এইখানে 2টা ফসফেট কিন্তু ছিল, 2টা ফসফেট কিন্তু এখানে ছিল। একটা 1 নম্বর কার্বনে ছিল, একটা 5 নম্বর কার্বনে ছিল। কিটো অ্যাসিডের সাথে কিন্তু ফসফেট যুক্ত হবে না। এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের 3 নম্বর কার্বনে এসে একটা ফসফেট যুক্ত হবে। দ্যাটস এটার নাম 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে কার্বন কয়টা? 3টা। এবং এইটা হচ্ছে এই C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। এই C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। এটা পরীক্ষায় আসবে যে C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3-ফসফো-PGA। এ থেকে হচ্ছে অ্যাসিড, জি থেকে হচ্ছে গ্লিসারিক অ্যাসিড, পি থেকে হচ্ছে ফসফো। 3-PGA বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ, ঠিক আছে? এবং এইখানে কেন এটা প্রথম স্থায়ী পদার্থ? কারণ এই চক্রের প্রথম স্থায়ী পদার্থে কার্বন কয়টা থাকে? কার্বন থাকে 3টা। এই কারণে এই চক্রের নাম হচ্ছে C3 চক্র। এগুলো আমরা গত ক্লাসে পড়ছি, ঠিক আছে? এখন এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি হবে? এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আসলে কি হবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আসলে কি হবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আসলে কি হবে? এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে একটা ফসফেট যুক্ত হবে। কি যুক্ত হবে? ফসফেট যুক্ত হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, এইখানে কিন্তু পানি সহায়তা করে। কে সহায়তা করে? পানি সহায়তা করে। এখানে একটা বিক্রিয়া ঘটে, যে বিক্রিয়ার নাম হচ্ছে হাইড্রোলাইসিস। কি?
হাইড্রো মানে হচ্ছে পানি, লাইসিস মানে হচ্ছে ভাঙা, তাহলে হাইড্রোলাইসিস মানে হচ্ছে পানি ধারা ভাঙা। হাইড্রোলাইসিস মানে কি? হাইড্রোলাইসিস মানে হচ্ছে পানি ধারা ভাঙা। হাইড্রোলাইসিস মানে কি? হাইড্রোলাইসিস মানে হচ্ছে পানি ধারা ভাঙা। এখানে পানি ধারা ভাঙা হয় অস্থায়ী কিটো অ্যাসিডটাকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাহলে এটা এখানে 2 অণু আছে, কয় অণু আছে? 2 অণু আছে, 2 অণু আছে। আচ্ছা, আমরা জানি কারো নামের সাথে যদি হচ্ছে মানে কারোর সাথে যদি ফসফেট যুক্ত করতে হয়, কি করতে হয় তুহিন? ফসফেট যুক্ত করতে হয়, তাহলে একটা এনজাইমের হেল্প লাগে। সেই এনজাইমের নাম হচ্ছে কাইনেজ। সেই এনজাইমের নাম কি? কাইনেজ। সেই এনজাইমের নাম কি? কাইনেজ এনজাইম। কাইনেজের কাজ কি? কাইনেজের কাজ হচ্ছে এটিপিটাকে ভাঙা। কাকে ভাঙা? এটিপিটাকে ভাঙা। তাহলে এটিপিকে ভাঙলে কি হবে? এডিপি প্লাস পিআই, একটা অজৈব ফসফেট এখানে বের হবে, একটা অজৈব ফসফেট এখানে বের হবে। এই যে ফসফেটটা এখানে বের হইলো, এইটা এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে যুক্ত হবে। ফসফোগ্লিসারিক অ্যাসিডের 3 নম্বর কার্বনে অলরেডি এই যে গ্লিসারিক অ্যাসিড, এই যে গ্লিসারিক অ্যাসিড, এই গ্লিসারিক অ্যাসিডের 3 নম্বর কার্বনে অলরেডি একটা ফসফেট আছে, এই কারণে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই আরেকটা ফসফেট, এই আরেকটা ফসফেট আইসো, আরেকটা ফসফেট আইসো, আরেকটা ফসফেট আইসো, এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর কার্বনে যুক্ত হবে। কয় নম্বর কার্বনে যুক্ত হবে? 1 নম্বর কার্বনে যুক্ত হবে। তখন তার নাম হবে 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, আমি এখানে যদি এটাকে মানে স্কেলেটন ওয়াইজ, কঙ্কাল ওয়াইজ বানায় লিখি, ব্যাপারটা হচ্ছে এটা। ধরেন এটা একটা গ্লিসারিক অ্যাসিড, ধরেন এটা একটা গ্লিসারিক অ্যাসিড, এটা একটা গ্লিসারিক অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিডের 3টা কার্বন, কয়টা কার্বন? 3টা কার্বন, 3টা কার্বন। এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, ঠিক আছে? তাহলে এটা একটা গ্লিসারিক অ্যাসিড। যদি একটা ফসফেট এই 1 নম্বর কার্বনে যুক্ত হয়, তাহলে এটার নাম হচ্ছে 1-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 1-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে? এইটুকু, শুধু এইটুকু কিন্তু একটা গ্লিসারিক অ্যাসিড, শুধু এইটুকু কিন্তু একটা গ্লিসারিক অ্যাসিড, শুধু এইটুকু একটা গ্লিসারিক অ্যাসিড, শুধু এইটুকু একটা কি? গ্লিসারিক অ্যাসিড। এইটুকু একটা গ্লিসারিক অ্যাসিড, শুধু এইটুকু হচ্ছে একটা গ্লিসারিক অ্যাসিড। 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। এখন যদি 3 নম্বর কার্বনে এসে একটা ফসফেট অ্যাড হয়, যদি 3 নম্বর কার্বনে এসে একটা ফসফেট অ্যাড হয়, যদি 3 নম্বর কার্বনে এসে একটা ফসফেট অ্যাড হয়, 3 নম্বর কার্বনে একটা ফসফেট অ্যাড হয়, তাহলে এর নাম হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি নাম হবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড। এখন ধরেন 1 নম্বর কার্বনে আরেকটা ফসফেট এসে অ্যাড হইলো, এই যে 1 নম্বর কার্বনে আরেকটা ফসফেট এসে অ্যাড হইলো, তাহলে এটার মধ্যে 1 লাগাইতে হবে, যেহেতু 1 নম্বর আসছে। এখন ফসফেট কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে। দ্যাটস ওয়াই 20 মানে হচ্ছে ডাবল, তখন এটার নাম হয়ে যাবে 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিড। বুঝছেন? এইটুকু বুঝছেন কিনা বলেন? এইটুকু বুঝছেন কিনা বলেন? এইটুকু বুঝছেন কিনা বলেন? তাহলে এখন এই 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিড এরকম এখানে 2 অণু তৈরি হবে। কয় অণু তৈরি হবে? 2 অণু তৈরি হবে। কয় অণু তৈরি হবে? 2 অণু তৈরি হবে। 2 অণু তৈরি হবে, ঠিক আছে? এখন এই 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিডের ক্ষেত্রে, 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে? এখানে কার্বন 3টা আছে। এখন মেইনলি দেখেন এখানে কয় অণু আছিল? 2 অণু ছিল। কয় অণু ছিল? 2 অণু। 2 অণু। কয় অণু ছিল? 2 অণু। কয় অণু ছিল? 2 অণু। 1 অণু 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিড কনভার্ট হয়ে যাবে ফসফোগ্লিসারালডিহাইডে। কিসে কনভার্ট হয়ে যাবে? ফসফোগ্লিসারালডিহাইডে। দেখেন গ্লিসারিক অ্যাসিড, আমি কিন্তু আপনাদের একটা জিনিস শিখাইছিলাম আগের ক্লাসের মধ্যে, ঠিক আছে? যে অ্যালকোহলকে যদি আমরা জারণ করি তাহলে অ্যালডিহাইড পাই, অ্যালডিহাইডকে জারণ করলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাই। কি বলছিলাম? অ্যালকোহলকে যদি আমরা জারণ করি তাহলে আমরা কি পাইতাম? আচ্ছা, এটা এখানে না লিখি, এখানে লিখি। আমরা যদি বলছিলাম অ্যালকোহলকে যদি আমরা জারণ করি, তাহলে কি পাই? অ্যালডিহাইড। কি পাই? অ্যালডিহাইড। কি পাই তুহিন? অ্যালডিহাইড পাই। অ্যালডিহাইডকে জারণ করলে কি পাই? কার্বক্সিলিক অ্যাসিড। কি পাই? কার্বক্সিলিক অ্যাসিড। কি পাই? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে পুরো আমরা উল্টায় দিই, পুরো যদি আমরা উল্টায় দিই এটাকে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে কি পাওয়া যাবে? অ্যালডিহাইড পাওয়া যাবে। অ্যালডিহাইডকে বিজারণ করলে কি পাওয়া যাবে? অ্যালকোহল পাওয়া যাবে, ঠিক আছে? তো এখানে আছে কি? এখানে আছে হচ্ছে গ্লিসারিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এখন এটাকে যদি আমরা বিজারণ করি, তাহলে কি পাবো? অ্যালডিহাইড পাবো। তাহলে গ্লিসারিক অ্যাসিডের অ্যালডিহাইডের নাম কি? গ্লিসারিক অ্যাসিডের অ্যালডিহাইডের নাম কি? গ্লিসারিক অ্যাসিডের অ্যালডিহাইডের নাম হচ্ছে গ্লিসারালডিহাইড। গ্লিসারিক অ্যাসিডের অ্যালডিহাইডের নাম কি? গ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইড।
গ্লিসারলডিহাইড। গ্লিসারলডিহাইডের নাম কি? গ্লিসারলডিহাইড। গ্লিসারলডিহাইডের সংকেত আমি গত ক্লাসের মধ্যে দেখাইছি, ঠিক আছে? এই ক্লাসের মধ্যে আমি এইকে দেখাইলাম না, গত ক্লাসে দেখাইছি, গত ক্লাসে আমি দেখাইছি, ঠিক আছে? তো এখানে মেইনলি যে এনজাইমটা কাজ করে, অ্যাকচুয়ালি যে এনজাইমটা অ্যাকচুয়ালি কাজ করে সে এনজাইমের হচ্ছে ডিহাইড্রোজিনেজ। ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করে। কোন এনজাইম কাজ করে? ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করে। এই এনজাইমের নামটা এখান থেকে জানতে হবে। ডিহাইড্রোজিনেজ এনজাইম এখানে কাজ করে। তাহলে দেখেন গ্লিসারলডিহাইড এখানে 2 অণু ছিল, 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড কয় অণু ছিল? 2 অণু ছিল। কয় অণু ছিল? 2 অণু ছিল। তাহলে 2 অণু যে ছিল, 2 অণুর মধ্যে একটা তো গ্লিসারলডিহাইড হয়ে গেছে। আরেক অণু কি হবে? আরেক অণু গিয়ে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনে কনভার্ট হবে। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনে কনভার্ট হবে। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনের সংকেত আমি গত ক্লাসে দেখাইছি। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনের সংকেত আমি গত ক্লাসের মধ্যে দেখাইছি আপনাদের, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এইখানে কিন্তু 2টা ফসফেট আছে। গ্লিসারলিক অ্যাসিডের একটা 1 নম্বর কার্বনে আছে আর একটা 3 নম্বর কার্বনে আছে, ঠিক আছে? আচ্ছা, তো মেইনলি একটা ফসফেট এই গ্লিসারলডিহাইডের সাথে চলে আসবে, আরেকটা ফসফেট এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনের সাথে চলে আসবে। তাহলে যদি গ্লিসারলডিহাইডের সাথে যে ফসফেটটা আসবে সেটা গ্লিসারলডিহাইডের কয় নম্বর কার্বনে অ্যাড হবে? গ্লিসারলডিহাইডের 3 নম্বর কার্বনে অ্যাড হবে। কয় নম্বর কার্বনে অ্যাড হবে? 3 নম্বর কার্বনে অ্যাড হবে। তখন এটার নাম হবে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। গ্লিসারলডিহাইড 3 ফসফেট। সেম আরেকটা ফসফেট এখানে রয়ে গেছে। এখানে ফসফেট কয়টা? 2টা। 2টা ফসফেট। একটা ফসফেট গ্লিসারলডিহাইডের সাথে চলে আসবে, আরেকটা ফসফেট ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনের সাথে চলে আসবে। তাহলে সেটার নাম কি হবে? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট হবে, ঠিক আছে? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট হবে। সবাই এইটুকু ক্লিয়ার কিনা বলেন? লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত পড়ছিলাম এবং আমি বলছিলাম যে এদের সংকেত হচ্ছে এই যে এই গ্লিসারলডিহাইডের সংকেত হচ্ছে C3H6O3। কিভাবে হয় এটা আমি দেখাইছিলাম। এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনের সংকেত হচ্ছে C3H6O3। কিভাবে হয় এটা আমি দেখাইছিলাম, ঠিক আছে? কিভাবে হয় এটা আমি দেখাইছিলাম। মনে করে দেখেন কিভাবে হয় এটা আমি দেখাইছিলাম। এখন এই দুইটাকে আমরা যোগ করি। আলটিমেটলি দুটাকে যদি আমরা যোগ করি, দেখেন কি হয়। দুটাকে যদি আমরা যোগ করি তখন দেখেন কি হয়। এখানে দুটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখেন এখানে কি হয়। অথৈ রহমান ভাই একটু সহজ করে বলা যায়? অথৈ রহমান আপনি লাস্ট ক্লাসটা দেখেন। লাস্ট ক্লাসটা দেখলে হবে। লাস্ট ক্লাসটা দেখলে আপনি আশা করি বুঝবেন। ঠিক আছে? লাস্ট ক্লাসটা দেখলে আশা করি বুঝবেন। আর একটু সহজ করে আমি লাস্ট ক্লাসে বলছিলাম, অথবা আপনি লাস্ট ক্লাসটা দেখলেই বুঝবেন। আমি এখানে গ্লিসারলডিহাইডের সংকেত দেখাইছি, ডাইহাইড্রোক্সিনের সংকেত দেখাইছি, এগুলো কিভাবে হচ্ছে ট্রায়োজ, এগুলো আমি আলোচনা করছি। এখন এই ক্লাসে আলোচনা করতে গেলে আমি C4টা পড়াইতে পারবো না, ঠিক আছে? এই ক্লাসে আলোচনা করতে গেলে আমি C4টা পড়াইতে পারবো না, ঠিক আছে? এই ক্লাসে পড়াইতে বললে হচ্ছে C4টা পড়ানো যাবে না, সময় লাগবে, মানে হচ্ছে সময় আর থাকবে না। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে এখন দেখেন C3H6O3 গ্লিসারলডিহাইডের সংকেত হচ্ছে এটা। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনের সংকেত এটা C3H6O3। একে অপরের সমান হয় অ্যাকচুয়ালি। তাহলে এদেরকে যোগ করলে কি হবে? C6H12O6। তাহলে আলটিমেটলি এটা কিন্তু গ্লুকোজের সংকেত। এটা কার সংকেত? এটা কিন্তু একাধারে যেমন গ্লুকোজের সংকেত, অন্যদিকে সেম ওয়েতে ফ্রুক্টোজেরও সংকেত। কারণ এখানে কার্বন আছে 6টা। কার্বন কয়টা আছে? 6টা। দ্যাটস এটাকে বলি আমরা হেক্সোজ সুগার। কি বলি? হেক্সোজ সুগার বলি। কি সুগার বলি? হেক্সোজ সুগার বলি। বুঝাইতে পারলাম? তো এখন এরা একে অপরের সমানও, এখন আলটিমেটলি এই দুইটাকে যোগ করলে এখানে আমরা পাবো ফ্রুক্টোজ। কি পাবো? ফ্রুক্টোজ। এখন সাথে কিন্তু ফসফেট রয়ে গেছে। এটার সাথে একটা ফসফেট রয়ে গেছে, এটার সাথে কিন্তু আরেকটা ফসফেট রয়ে গেছে। এখন দেখেন গ্লুকোজে কার্বন কয়টা আছে? বা ফ্রুক্টোজে কার্বন কয়টা আছে? ফ্রুক্টোজে কার্বন আছে 6টা। ফ্রুক্টোজে কার্বন আছে কয়টা? 6টা। দ্যাটস ওয়াই এই যে এটার ফসফেট এসে ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনে অ্যাড হবে, এইটার ফসফেটটা এসে গ্লুকোজের 6 নম্বর কার্বনে অ্যাড হবে। তাহলে ফসফেট এখানে কয়টা হলো? 2টা। তাহলে 2টা হলে কি হয়? ফ্রুক্টোজ 120 ফসফেট। আরেকটা ব্যাপার দেখেন, এই গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন এদের আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। দ্যাটস ওয়াই এরা আলটিমেটলি সমানও। যেহেতু আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, তাহলে এরা একে অপরের কি? সমানও ইংরেজি কি? আইসোমার। তাহলে আইসোমারিজম বিক্রিয়ায় যে এনজাইম কাজ করবে সেই এনজাইমের নাম হচ্ছে আইসোমারেজ এনজাইম। সেই এনজাইমের নাম কি? সেই এনজাইমের নাম হচ্ছে আইসোমারেজ এনজাইম। তাহলে আলটিমেটলি এখানে যে এনজাইম থাকে সেই এনজাইমের নাম হচ্ছে আইসোমারেজ এনজাইম। বিক্রিয়াটা উভমুখী, কারণ আইসোমার একে অপরের মানে হচ্ছে একবার
ইজিলি ধরেন এ একটা এ এবং বি একেবারে আইসোমার, তাহলে এ ইজিলি বিতে কনভার্ট হইতে পারবে, বিও ইজিলি এতে কনভার্ট হইতে পারবে। ব্যাপারটা হচ্ছে এমন, ব্যাপারটা হচ্ছে এমন। এইটুকু সবাই বুঝছেন কিনা বলেন, এইটুকু সবাই বুঝছেন কিনা আমাকে বলেন, এইটুকু সবাই বুঝছেন কিনা আমাকে বলেন। এইটুকু সবাই বুঝছেন কিনা আমাকে বলেন, এইটুকু সবাই ক্লিয়ার কিনা? সারিয়া সুলতান আর্নিকা ক্লিয়ার? আচ্ছা ওকে ফাইন। তাহলে ফ্রুকটোজ 120 ফসফেট থেকে কি হবে? ফ্রুকটোজ 120 ফসফেট থেকে কি হবে আমরা দেখি। ফ্রুকটোজ 120 ফসফেট থেকে কি হবে আমরা এবার দেখি। 20 ফসফেট থেকে কি হবে আমরা এবার দেখি। ফ্রুকটোজ 120 ফসফেট থেকে কি হবে আমরা এবার দেখি, আসেন। ফ্রুকটোজ 120 ফসফেট থেকে কি হবে আমরা এবার দেখে আসেন। ফ্রুকটোজ 120 ফসফেট, এখানে ফসফেট কয়টা আছে? দুইটা আছে। এখন আমরা একটা ফসফেট এখান থেকে বের করে দিব। ফসফেট বের করে দেওয়ার জন্য যে এনজাইম লাগে, সেই এনজাইমের নাম হচ্ছে ফসফেটেস। সেই এনজাইমের নাম কি? ফসফেটেস। সেই এনজাইমের নাম কি? সেই এনজাইমের নাম হচ্ছে ফসফেটেস। তাহলে ফ্রুকটোজের 6 নম্বর কার্বন থেকে একটা ফসফেট বের হয়ে যাবে। বের হয়ে গেলে সেই যৌগের নাম হবে ফ্রুকটোজ 1 ফসফেট। সেই যৌগের নাম হবে কি? ফ্রুকটোজ 1 ফসফেট। ফ্রুকটোজ 1 ফসফেট। দেখেন ফ্রুকটোজ 120 ফসফেট। ফ্রুকটোজে অ্যাকচুয়ালি কার্বন কয়টা থাকে? ফ্রুকটোজে অ্যাকচুয়ালি কার্বন থাকে 6টা। কার্বন কয়টা থাকে? কার্বন থাকে 6টা। কার্বন থাকে 6টা। ধরেন 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, এটা হচ্ছে 6 নম্বর কার্বন। ঠিক আছে, 6 নম্বর কার্বন। তার মানে এখানে দেখেন 1 নম্বর কার্বনের মধ্যে ফসফেট আছে, 1 নম্বর কার্বনের মধ্যে এখানে ফসফেট আছে, 1 নম্বর কার্বনের মধ্যে এখানে ফসফেট আছে, 6 নম্বর কার্বনের মধ্যে আছে। যৌগটা দেখতে কিন্তু এরকম। এখন আমরা এখান থেকে একটা ফসফেট বের করে দিব। ফসফেট বের করে দিতে গেলে যে এনজাইম লাগে সেই এনজাইমের নাম হচ্ছে ফসফেটেজ এনজাইম। সেই এনজাইমের নাম কি? ফসফেটেজ এনজাইম। তাহলে 6 নম্বর কার্বন থেকে এখন ফসফেটটা বের হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা। 6 নম্বর কার্বন থেকে ফসফেটটা বের হয়ে গেলে এটার নাম কি হয়ে যাবে? ফ্রুকটোজ 1 ফসফেট। ফসফেট শুধু ফ্রুকটোজ 1 নম্বর কার্বনে আছে। ব্যাপারটা হচ্ছে এটা, বুঝছেন? আচ্ছা, এইটুকু ক্লিয়ার কিনা বলেন। দেন আমরা আলটিমেটলি কি করব? দেন আমরা আলটিমেটলি এই ফ্রুকটোজ 1 ফসফেটকে আসলে আইসোমার, যেহেতু ফ্রুকটোজ এবং গ্লুকোজ যেহেতু আইসোমার বা সমানো, ফ্রুকটোজ এবং গ্লুকোজ যেহেতু আইসোমার বা সমানো, দ্যাটস ওয়াই এই ফ্রুকটোজ 1 ফসফেটকে আমরা ইজিলি গ্লুকোজ 1 ফসফেটে কনভার্ট করতে পারবো। গ্লুকোজ 1 ফসফেটে কনভার্ট করতে পারবো। গ্লুকোজ 1 ফসফেটে কনভার্ট করতে পারবো আইসোমারেজ এনজাইমের সহায়তায়। দেন গ্লুকোজ 1 ফসফেট থেকে আমরা সেম এইভাবে হচ্ছে দেখেন, আচ্ছা এখানে আমরা একটা ইরর করে ফেলছি। আমরা একটা ইরর করে ফেলছি। ইররটা আমি একটু কারেক্ট করে দিতেছি। অ্যাকচুয়ালি গ্লুকোজের 1 নম্বর কার্বন থেকে গ্লুকোজের 1 নম্বর কার্বন থেকে ফসফেট সরানোটা একটু কঠিন। গ্লুকোজের 1 নম্বর কার্বন থেকে ফসফেট সরানোটা কঠিন, কারণটা আমি পরে বলতেছি। এখানে অ্যালডিহাইড গ্রুপ থাকে। ফসফেটটা অ্যাকচুয়ালি গ্লুকোজের 6 নম্বর কার্বন থেকে সরবে। ফসফেটটা অ্যাকচুয়ালি গ্লুকোজের 6 নম্বর কার্বন থেকে সরবে। এই তোমার নোট কই গেল? ফসফেটটা অ্যাকচুয়ালি গ্লুকোজের কয় নম্বর কার্বন থেকে সরবে? 6 নম্বর কার্বন থেকে সরবে আলটিমেটলি। তাহলে এই যে ফ্রুকটোজ 120 ফসফেট থেকে অ্যাকচুয়ালি এটা ফ্রুকটোজ 1 ফসফেট হবে। কি হবে? ফ্রুকটোজ দেখেন আমি আবার বলতেছি, ফ্রুকটোজ 120 ফসফেট। ফ্রুকটোজ 120 ফসফেট। আমি এটা পুরোটা মুছে দিই। এই এটা এমন হলো কিভাবে? তুহিন, এই ক্রোমটা এখানে চলে আসছে কিভাবে? তুহিন একটু এদিকে হেল্প করো তো আমাকে। এই যে এটা মরে গেছে, এটা এদিকে ছিল তো। কোথায় এটা? জোরে টান মারছিলাম আমি। এখন এখানে কালি চেঞ্জ করা যাচ্ছে না, মোছা যাচ্ছে না। যাই হোক, সরি ফর দ্য ইন্টারাপশন। দেখেন যা বলতেছিলাম, ফ্রুকটোজ 120 ফসফেট। ফ্রুকটোজ 120 ফসফেট। ফ্রুকটোজে কার্বন কটা থাকে? ফ্রুকটোজে কার্বন থাকে 6টা। তাহলে যৌগটা কিরকম হয় দেখতে? 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন। তাহলে আলটিমেটলি এখানে ফসফেট কয়টা আছে? ফসফেট আছে 2টা। ফসফেট কয়টা আছে? ফসফেট আছে এখানে 2টা।
একটা 1 নম্বর কার্বন আছে, একটা 6 নম্বর কার্বন আছে। তো 1 নম্বর কার্বনে একটা ফসফেট লাগানো আছে, 6 নম্বর কার্বনে একটা লাগানো আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা ফসফেট অ্যাকচুয়ালি বের করে দিব। ফসফেট কি করে ফেলবো? বের করে দিব। তো ফসফেট বের করে দেওয়ার জন্য যে এনজাইম লাগবে সেই এনজাইমের নাম হচ্ছে ফসফেটেস। সেই এনজাইমের নাম কি? ফসফেটেস। তো ফসফেটেস এনজাইম দিয়ে আমরা মেইনলি এই ফ্রুক্টোজের 1 নম্বর কার্বন থেকে ফসফেটটা বের করে দিব। 1 নম্বর কার্বন থেকে ফসফেটটা বের করে দিব। তাহলে ফ্রুক্টোজের এরপর শুধু কয় নম্বর কার্বনে ফসফেট আছে? 6 নম্বর কার্বনে আছে। দ্যাটস ওয়াই এটার নাম হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট। যেহেতু গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একে অপরের সমানও, তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ইজিলি আমরা গ্লুকোজ 6 ফসফেট বানাইতে পারবো আইসোমারেজ এনজাইমের সহায়তায়। গ্লুকোজ 6 ফসফেট বানাইতে পারবো আইসোমারেজ এনজাইমের সহায়তায়। কার সহায়তায়? আইসোমারেজ এনজাইমের সহায়তায়। দেন আমরা গ্লুকোজের 6 নম্বর কার্বনে যে ফসফেটটা থাকবে, গ্লুকোজটা দেখতে কাইন্ড অফ এইরকমই। গ্লুকোজের 6 নম্বর কার্বনে যে ফসফেটটা থাকবে, সেই 6 নম্বর কার্বনের ফসফেটটাকে বাই রোটেশনালি 1 নম্বর কার্বনে নিয়ে আসবো। 1 নম্বর কার্বনে নিয়ে আসলে এটার নাম কি হবে? গ্লুকোজ 1 ফসফেট। 1 নম্বর কার্বনে নিয়ে আসলে কি হবে? গ্লুকোজ 1 ফসফেট। কি হবে? গ্লুকোজ 1 ফসফেট। দেন আলটিমেটলি আমরা এভাবে এখান থেকে মানে হচ্ছে ফসফেটটা সরায় দেন গ্লুকোজ পাবো। ফসফেটটা সরায় দেন কি পাবো? গ্লুকোজ পাবো, ঠিক আছে। ফসফেটটা সরায় আমরা এখান থেকে গ্লুকোজ পাবো। দেখেন এখানে লেখা আছে এডিপি গ্লুকোজ। এডিপি মানে হচ্ছে এডিনোসিন ডাইফসফেট। তারপর লেখা আছে ইউডিপি গ্লুকোজ। ইউডিপির সাথে সুক্রোজ লেখা আছে। ইউডিপির সাথে সুক্রোজ লেখা আছে। এডিপির সাথে স্টার্চ লেখা আছে। ইউডিপি মানে হচ্ছে ইউরিডিন ডাইফসফেট। ইউডিপি মানে হচ্ছে ইউরিডিন ডাইফসফেট। আর এডিপি মানে হচ্ছে এডিনোসিন ডাইফসফেট। দেন ব্যাপারটা দেখেন আগের ফুল স্ক্রিন। ওকে ফাইন, হ্যাঁ এখন হয়ে গেছে, এই তো হয়ে গেছে। এখন আমরা আগের মতো করতে পারবো। এই যে দেখেন এখানে গ্লিসারলডিহাইড হয়েছিল, আমরা তো গ্লুকোজ তৈরি করছি সিটি সাইকেলের মধ্যে। আচ্ছা ঠিক আছে, সিটি সাইকেল থেকে তো আমরা আলটিমেটলি গ্লুকোজ তৈরি করছি। গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 1 ফসফেট কিভাবে আসছে? ধর গ্লুকোজ হচ্ছে এটা, গ্লুকোজের 6 নম্বর কার্বনে দেওয়া আছে। এখন গ্লুকোজ বিভিন্ন শেপে থাকে, গ্লুকোজের একটা হচ্ছে চেইন, মানে একটা শিকলের মতো লম্বা, এভাবে আঁকা যায়। আবার এই যে এরকম এই মডেলেও গ্লুকোজ আঁকা যায়। যখন দ্রবণে থাকে তখন গ্লুকোজ মানে অ্যাকচুয়ালি গ্লুকোজ যখন আমরা শরবত বানাই, মানে হচ্ছে গ্লুকোজের শরবত বলতে হচ্ছে গ্লুকোজটা আমরা পানির মধ্যে দিয়ে ঘুরাইলে ব্যাপারটা হয় কি যে হচ্ছে দ্রবণে যখন থাকে তখন গ্লুকোজ 6 নম্বর কার্বন এবং 1 নম্বর কার্বন কাছাকাছি আসে। যখন দ্রবণে থাকে তখন গ্লুকোজের 6 নম্বর কার্বন এবং 1 নম্বর কার্বন কাছাকাছি থাকে। তখন আলটিমেটলি হচ্ছে এই 6 নম্বর কার্বন বাই রোটেশনালি 1 নম্বর কার্বনে চলে আসে। 6 নম্বর কার্বন থেকে ফসফেটটা 1 নম্বর কার্বনে চলে আসে, এভাবেই আসে মেইনলি। এখন গ্লুকোজ তো আমরা তৈরি করছি স্মৃতিচক্রের মাধ্যমে, গ্লুকোজ তো তৈরি করছি। এখন একবার গ্লুকোজ তৈরি করলে তো থেমে গেলে হবে না। একবার গ্লুকোজ তৈরি করে থেমে গেলে কি হবে? হবে না। দ্যাটস ওয়াই আলটিমেটলি এই যে গ্লিসারলডিহাইড ছিল এখানে, এই যে গ্লিসারলডিহাইড এখানে ছিল, এই গ্লিসারলডিহাইড থেকে আবার যাতে গ্লুকোজ তৈরি হয়, সেই রাস্তা করে রাখতে হবে। এই যে সরি, গ্লিসারলডিহাইড থেকে তো গ্লিসারলডিহাইড ডাইহাইড্রোক্সিএসিটোন দুইটা যোগ করে তো আমরা গ্লুকোজ বানাইলাম। তো গ্লুকোজ বানায় থেমে গেলে আমাদের চলবে না। এই C3 চক্রটা যাতে চলমান থাকে, দ্যাটস ওয়াই আমাদেরকে আবার কি তৈরি করতে হবে? রাইবোলোজ 1,5,20 ফসফেট তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে? যাতে C3 চক্রটা কি থাকে? যাতে C3 চক্রটা চলমান থাকে। তো আমাদের এখনকার টার্গেট থাকবে হচ্ছে আমরা যাতে এই গ্লিসারলডিহাইড থেকে যাতে আমরা সেই 1,5 রাইবোলোজ 20 ফসফেট RUBP-টা এখান থেকে তৈরি করতে পারি। আমরা যাতে RUBP-টা এখান থেকে এই গ্লিসারলডিহাইড থেকে ধাপে ধাপে RUBP-টা তৈরি করতে পারি। RUBP বা রাইবোলোজ 1,5,20 ফসফেট তৈরি করা থাকলে কি হবে? আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইডটা সেটার সাথে আবার অ্যাড হইতে পারবে। এইটুকু সবাই বুঝছেন কিনা বলেন? এই যে এখান থেকে যে বিক্রিয়াটা দেওয়া আছে, গ্লিসারলডিহাইডে কার্বন থাকে 3টা। কার্বন থাকে কয়টা? 3টা। গ্লিসারলডিহাইড থেকে তৈরি হয় ইরিথ্রোজ। কি তৈরি হয়? ইরিথ্রোজে কার্বন থাকে 4টা। ইরিথ্রোজে কার্বন কয়টা থাকে? 4টা, ঠিক আছে। ইরিথ্রোজে কার্বন থাকে 4টা। ইরিথ্রোজ হচ্ছে টেট্রোস। ইরিথ্রোজ হচ্ছে একটা টেট্রোস।
ইরিথ্রোস হচ্ছে একটা টেট্রোস, এখানে 4টা কার্বন থাকে। কয়টা কার্বন থাকে? 4টা কার্বন থাকে। আচ্ছা, তাহলে ইরিথ্রোস থেকে আলটিমেটলি এরপর তৈরি হয় জাইলোলুস। কি তৈরি হয়? জাইলোলুস। প্রত্যেকটা তাহলে একটা করে কার্বন অ্যাড হবে, জাইলোলুস। জাইলোলুসের মধ্যে কার্বন থাকে 5টা, কারণ জাইলোলুস একটা পেন্টোস, জাইলোলুস একটা পেন্টোস। এই জাইলোলুস আর রাইবোলুস, জাইলোলুস এবং রাইবোলুস, রাইবোলুসের কার্বন কয়টা থাকে? 5টা থাকে। জাইলোলুসের মধ্যেও কিটোনমূলক থাকে, রাইবোলুসের মধ্যেও কিটোনমূলক থাকে। ইরিথ্রোস 4 ফসফেট, এখানে ইরিথ্রোস 4 ফসফেট তৈরি হয়। এখানে ইরিথ্রোস 4 ফসফেটটা জাইলোলুস 5 ফসফেটে কনভার্ট হয়, জাস্ট একটা কার্বন অ্যাড হয় এখানে। এই জাইলোলুস 5 ফসফেট থেকে রাইবোলুস 5 ফসফেট হয়। তারপর আবার ওই যে 20 ফসফেট, কি হয়? 20 ফসফেট, মানে রাইবোলুস 5 ফসফেটে কাইনেজ এনজাইম এসে এটিপি ভেঙে আরেকটা ফসফেট মুক্ত করে রাইবোলুসের 1 নম্বর কার্বনে যুক্ত হয়। তখন আলটিমেটলি এখানে গিয়ে তৈরি হয় 1 রাইবোলুস 20 ফসফেট। কার্বন ডাইঅক্সাইড আসলে অ্যাড হয়, আবার এভাবে এই চক্র চলতেই থাকে। এই হচ্ছে মেনলি স্মৃতিচক্র। আমি খুব শর্ট টাইমে পড়াইলাম। কে কতটুকু বুঝছেন আমাকে বলেন? আমি জানি কিছুটা গ্যাপ রয়ে গেছে এখানে, কিছুটা গ্যাপ এখানে রয়ে গেছে, বাট ব্যাপারটা হচ্ছে এটা, সেই যে গ্যাপটুকু রয়ে গেছে এটা আপনি নিজে আইডেন্টিফাই করবেন, আইডেন্টিফাই করে কভার আপ করবেন। এটা আপনার জন্য হোমওয়ার্ক, এটা আপনার জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আলোচনা করব C4 চক্র। কি আলোচনা করব? C4 চক্র আলোচনা করব। এই C4 চক্রের আরেক নাম হচ্ছে হ্যাচোস্ল্যাক চক্র বা ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, বা ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, ঠিক আছে? আচ্ছা, ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। এখন এই C4 চক্রের মধ্যে 2টা কোষ থাকবে, মাইন্ড মাই ওয়ার্ড, 2টা কোষ থাকবে, রিমেম্বার মাই ওয়ার্ড, 2টা কোষ থাকবে। একটা কোষের নাম হচ্ছে মেসোফিল কোষ। একটা কোষের নাম কি কোষ? একটা কোষের নাম হচ্ছে মেসোফিল কোষ, মেসোফিল কোষ। আরেকটা কোষের নাম হচ্ছে বান্ডলসিত কোষ। আরেকটা কোষের নাম কি? আরেকটা কোষের নাম হচ্ছে বান্ডলসিত কোষ। এটা হচ্ছে মেসোফিল কোষ, এটা হচ্ছে মেসোফিল কোষ। এবং আরেকটা কোষের নাম হচ্ছে বান্ডলসিত কোষ। আরেকটা কোষের নাম কি? আরেকটা কোষের নাম হচ্ছে বান্ডলসিত কোষ, বান্ডলসিত কোষ। এগুলো পাতার কোষ, এগুলো পাতার কোষ। কার কোষ? পাতার কোষ। কার কোষ? পাতার কোষ। কার কোষ? পাতার কোষ, ঠিক আছে? আচ্ছা, দেখেন, এই মেসোফিল কোষে আগে থেকে একটা জিনিস তৈরি করা থাকে, তার নাম হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এটা মেসোফিল কোষে আগে থেকেই তৈরি করা থাকে, এই পাইরুভিক অ্যাসিডে কার্বন থাকে 3টা। পাইরুভিক অ্যাসিডে কার্বন কয়টা থাকে তুহিন? 3টা। পাইরুভিক অ্যাসিডে কার্বন কয়টা থাকে? 3টা। পাইরুভিক অ্যাসিডে কার্বন থাকে 3টা। কয়টা থাকে? 3টা কার্বন থাকে। পাইরুভিক অ্যাসিডে 3টা কার্বন থাকে। এটা মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একবার আসছিল যে পাইরুভিক অ্যাসিডে কার্বনের সংখ্যা কত? 3টা। আচ্ছা, এখন এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, তার মানে এই পাইরুভিক অ্যাসিডের সাথে ইনল, আপনারা কিটোইনল সমানো পড়ছেন কিনা আমি জানি না, আপনাদের সমানতা অধ্যায় কিন্তু কিটোইনল সমানো এগুলো পড়ার কথা। যাই হোক, দেখেন, এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে আইসা কার্বন ডাইঅক্সাইড অ্যাড হয়। এই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে কোষের মধ্যে পরিবেশ থেকে আসে। আচ্ছা, কি অ্যাড হয়? এই যে কার্বন ডাইঅক্সাইড অ্যাড হয়, কি রূপে? বাইকার্বনেট রূপে। কি রূপে? বাইকার্বনেট রূপে। কি রূপে? বাইকার্বনেট রূপে। কি রূপে অ্যাড হয়? বাইকার্বনেট। কি রূপে? বাইকার্বনেট রূপে অ্যাড হয়। এখন একটা জিনিস চিন্তা করেন, এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, তুমি চিন্তা করো একটা ব্যাপার, পাইরুভিক অ্যাসিডে কার্বন আছে 3টা। পাইরুভিক অ্যাসিডে কার্বন কয়টা আছে? 3টা। এখন এর সাথে এই যে কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট রূপে আসতেছে, এখানে কার্বন কয়টা আছে? 1টা। কার্বন কয়টা আছে? 1টা। তাহলে পাইরুভিক অ্যাসিডের 3টা কার্বন, আর যে কার্বন এখানে আসতেছে সেখানে 1টা কার্বন। তাহলে এইখানে যে যৌগটা তৈরি হবে সেখানে কার্বন কয়টা থাকবে? 3 আর 1 যোগ করলে কত হয়? 4। তাহলে এখানে কয় কার্বন বিশিষ্ট যৌগ হবে? 4 কার্বন বিশিষ্ট যৌগটা হবে। যে 4 কার্বন বিশিষ্ট যৌগটা এখানে তৈরি হয়, সেই 4 কার্বন বিশিষ্ট যৌগটার নাম হচ্ছে অক্সালোএসিটিক অ্যাসিড। সেই 4 কার্বন বিশিষ্ট যৌগটার নাম কি?
অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা সবাই বুঝছেন এটা? এখন এই যে চক্রটা, এই চক্রে যে যৌগটা তৈরি হইলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ। এইটা এই চক্রের কি প্রথম স্থায়ী পদার্থ। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা হচ্ছে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ, প্রথম স্থায়ী পদার্থ, প্রথম স্থায়ী পদার্থ। তাহলে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থে কার্বন কয়টা আছে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কার্বন কয়টা আছে তুহিন? 4টা কার্বন। কয়টা কার্বন আছে? 4টা কার্বন। কয়টা কার্বন আছে? 4টা কার্বন। ঠিক আছে, তাহলে এই চক্রের নাম কি হবে? C4 চক্র। কি চক্র? C4 চক্র। সবাই এটুকু বুঝছেন কিনা বলেন? আচ্ছা, একজন বলতে 4টা কেমন করে হয়েছে? দেখেন এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এটা আগে থেকে পাতার যে মেসোফিল কোষ আছে মেসোফিল কোষে থাকে। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিডে কার্বন কয়টা আছে? পাইরুভিক অ্যাসিডে কার্বন আছে 3টা। কয়টা আছে? 3টা। এবং এই যে পরিবেশ থেকে যেখানে কার্বন ডাইঅক্সাইড আসতেছে, এই কার্বন ডাইঅক্সাইড এসে কি রূপে অ্যাড হইতেছে? বাইকার্বনেট রূপে অ্যাড হইতেছে। কি রূপে অ্যাড করতেছে? বাইকার্বনেট রূপে অ্যাড হইতেছে। তাহলে এই যে বাইকার্বনেট রূপে অ্যাড হচ্ছে, দেখেন পাইরুভিক অ্যাসিডে কার্বন আগে থেকে 3টা এখানে রয়ে গেছে, এর সাথে বাইকার্বনেট রূপে কার্বন আসতেছে। তাহলে এখানে কার্বন আছে 1টা, এখানে কার্বন ছিল 3টা। তাহলে এই যে এইটা এবং এইটা বিক্রিয়া করে এখানে যে যৌগটা তৈরি হবে, সেখানে কার্বন কয়টা হবে? 4টা। যে যৌগটা তৈরি হইতেছে পাইরুভিক অ্যাসিডের সাথে বাইকার্বনেট বিক্রিয়া করে, তার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কার্বন কয়টা? 4টা। এই চক্রের প্রথম যে স্থায়ী পদার্থ, প্রথম স্থায়ী পদার্থের নাম হচ্ছে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। যেহেতু এখানে কার্বন 4টা থাকে, সেহেতু এই চক্রকে বলা হয় C4 চক্র। এবং এটা হচ্ছে একটা শিওর শর্ট প্রশ্ন, পরীক্ষা এখান থেকে শিওর শর্ট প্রশ্ন আসবেই, প্রশ্ন এখান থেকে আসবেই, এখান থেকে এই প্রশ্নটা আসবে, এখান থেকে এই প্রশ্নটা আসবেই। সেটা হচ্ছে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে, প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে, C4 চক্রের প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে। দেখেন কার্বন ডাইঅক্সাইড এসে কি অক্সালিক অ্যাসিডের সাথে যুক্ত হয়েছে, নাকি কার্বন ডাইঅক্সাইড গিয়া এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়েছে? কার সাথে যুক্ত হয়েছে? কার সাথে যুক্ত হয়েছে বলেন? এই কার্বন ডাইঅক্সাইডটা গিয়ে কি অক্সালো অ্যাসিডের সাথে যুক্ত হয়েছে? অক্সালো অ্যাসিডের সাথে যুক্ত হয়েছে নাকি পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়েছে? কার সাথে যুক্ত হয়েছে? এই কার্বন ডাইঅক্সাইডটা গিয়া এই পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়েছে। তাহলে এখানকার যে প্রশ্ন, যে এই চক্রের C4 চক্রের প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এইটা এমসিকিউতে আসবেই, শিওর শর্ট, শিওর শর্ট। আরেকটা কি আসবে? এই C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কারণ এইটার মধ্যে কার্বন কয়টা থাকে? 4টা থাকে। কয়টা থাকে? 4টা থাকে। কয়টা থাকে? 4টা থাকে। কয়টা থাকে? 4টা থাকে। ঠিক আছে, আচ্ছা। তো দেখেন এইখানে মূলত কি হয়েছে অ্যাকচুয়ালি এখানে মূলত কি হয়েছে একটু ভালো করে দেখেন, মাথা খাটায় দেখেন এখানে কি হয়েছে। আমরা যদি একটু সহজ ভাষায় চিন্তা করি কি হয়েছে, দেখেন এই যে এখানে কার্বন ছিল 3টা, এখানে কার্বন ছিল 1টা। তাহলে এখানে কার্বন যুক্ত হয়েছে, এখানে কি হয়েছে? কার্বন যুক্ত হয়েছে, কার্বন যুক্ত হয়েছে। এখানে পাইরুভিক অ্যাসিডে কার্বন ছিল 3টা, বাইকার্বনেটে 1টা কার্বন আছে, 3 আর 1 কত? 4, যুক্ত হয়ে 4 কার্বন বিশিষ্ট যৌগ হয়েছে। তাহলে কার্বন কি হয়েছে? 4টা। এখানে কার্বন যুক্ত হয়েছে। কার্বন যুক্ত হইলে সেই প্রক্রিয়াকে আমরা কি বলি? আগের ক্লাসে আমি পড়াইছি। ফসফেট যুক্ত হলে সেই প্রক্রিয়াকে বলি আমরা ফসফোরাইলেশন। তাহলে কার্বন যুক্ত হলে সেই প্রক্রিয়াকে আমরা কি বলি? এই কমেন্ট যদি তখন পর্যন্ত কেউ না বলবে তখন পর্যন্ত আমি ক্লাসের সামনের দিকে যাব না। ফসফেট যুক্ত হলে আমরা বলি ফসফোরাইলেশন। কার্বন যুক্ত হলে তাকে আমরা কি বলি? কার্বন যুক্ত হলে তাকে আমরা কি বলি? কার্বন যুক্ত হলে তাকে আমরা কি বলি? দেখি কেউ কমেন্ট করতে পারে কিনা। কার্বন যুক্ত হলে তাকে আমরা কি বলি? ভেরি গুড আদি রয়, কার্বক্সিলেশন। ভেরি গুড, কার্বক্সিলেশন, কার্বক্সিলেশন। ভেরি গুড। আচ্ছা, আমিরাইলেশন। ঠিক আছে, ফাইন, ওকে, ও ফান করে বলছে কার্বক্সিলেশন। ফিরোজ হোসাইন, ভেরি গুড। ফারুক আহমেদ। তাহলে আমরা বিক্রিয়ার নামের শেষে যদি এজ লাগাই দিই তাহলে সেটা কি হয়ে যায়? এনজাইম হয়ে যায়। কি হয়ে যায়? এনজাইম হয়ে যায়। তাহলে কার্বক্সিলেশন বিক্রিয়ায় কোন এনজাইম কাজ করবে? ফসফোরাইলেশন, ফসফোরাইলেজ এনজাইম কাজ করে। অক্সিডেশন, অক্সিডেজ এনজাইম কাজ করে। তাহলে কার্বক্সিলেশন কোন এনজাইম কাজ করবে? কার্বক্সিলেশন প্রক্রিয়ায় কোন এনজাইম কাজ করবে? মাহবুবা বৈশাখী, স্বর্ণা সাহা, সৌরভ পাল, তাসফিয়া আক্তার। কার্বক্সিলেশন প্রক্রিয়ায় কোন এনজাইম কাজ করবে? নামের শেষে এজ লাগাই দেন, এনজাইমের নাম কি হবে? কার্বক্সিলেজ। এনজাইমের নাম কি হবে? কার্বক্সিলেজ। আমার C3 চক্র, C4 চক্র আপনারা পড়াইতে কার্বনেজ না বাবা, কার্বনেজ না লিসা তিশা, তাইফা গুনগুনে ট্রাই, কার্বক্সিলেজ। আমার আপনারা C3 চক্র, C4 চক্র পড়াই দেওয়ার দরকার নাই। এই যে আমি আপনাকে শিখাইতে পারছি যে এই যে এইভাবে এনজাইমের নামটা হবে,
এই যে এখানে কার্বনটা যোগ হইতেছে অ্যাকচুয়ালি, এইটা চিন্তা করতে পারলে আপনার মানে হচ্ছে জৈব যৌগ সহজ হয়ে যাবে, উদ্ভিদ সারিতত্ব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন এই অক্সালোএসিটিক অ্যাসিড, এই অক্সালোএসিটিক অ্যাসিডটা এখন হচ্ছে কনভার্ট হয়ে যাবে আরেকটা অ্যাসিডে। এই অক্সালোএসিটিক অ্যাসিডটা এখন কনভার্ট হয়ে যাবে আরেকটা অ্যাসিডে। ঠিক আছে, আমি এটা একটু মুছে ফেলি। আমার একটু বড় ধরনের মেসোফিল কোষ লাগবে, আসলে আমি মেসোফিল কোষটা একটু বড় করে দিই। এখানে মনে হচ্ছে না এটুকু দেওয়া হবে, আর একটু বড় মেসোফিল কোষ লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের মেসোফিল কোষ, এটা আমাদের কি কোষ? মেসোফিল কোষ। আর এই যে এখানে আমার বান্ডলসিড কোষ, এটা হচ্ছে 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 আমার বান্ডলসিড কোষ। দেখেন এখন দেখেন এই অক্সালোএসিটিক অ্যাসিডটা এখন কনভার্ট হয়ে যাবে মূলত আরেকটা অ্যাসিডে। সেই অ্যাসিডের নাম হচ্ছে মেলিক অ্যাসিড। সেই অ্যাসিডের নাম কি? মেলিক অ্যাসিড। একটা এক্সট্রা ইনফরমেশন জেনে রাখেন, এই মেলিক অ্যাসিডটা মূলত আপেলে থাকে। মেলিক অ্যাসিড কোথায় থাকে? তুহিন, আপেলে থাকে। কোন ফলের মধ্যে কোন অ্যাসিড থাকে এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক আসে। যেমন কমলা লেবুতে কি থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। কি থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড আছে। কমলা লেবুতে কোন অ্যাসিড আছে তুহিন? অ্যাসকর্বিক অ্যাসিড। তেঁতুলে কোন অ্যাসিড আছে? টার্টারিক অ্যাসিড। কি অ্যাসিড? টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। আর এই মেলিক অ্যাসিড কোথায় আছে? মেলিক অ্যাসিড আছে আপেলে। ফারুক আহমেদ, এক্স্যাক্টলি। মেলিক অ্যাসিড কোথায় আছে? আপেলের মধ্যে আছে। আচ্ছা, তারপরে আরো কিছু জিনিস আপনাদেরকে জানতে হবে যে পাকা কলার মধ্যে কি থাকে। ঠিক আছে, পেন্টাইল অ্যাসাইল এসিটেট কই থাকে। ঠিক আছে, পাকা ফলের মধ্যে কি থাকে, এই জিনিসগুলো আসলে আপনাদের জানতে হবে। এগুলো জৈব যৌগ অধ্যায়ের মধ্যে আছে। আপনারা যখন রসায়ন দ্বিতীয় পত্র পড়বেন সেখানে জৈব যৌগ যখন পড়বেন জৈব যৌগের মধ্যে আছে। ঠিক আছে, জৈব যৌগের মধ্যে এই জিনিসগুলো আছে। তাহলে অক্সালোএসিটিক অ্যাসিড এখন কনভার্ট হয়ে যাবে মেলিক অ্যাসিডে। মেলিক অ্যাসিডের আরেক নাম হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। ঠিক আছে, মেলিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। মেলিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। মেলিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন এই যে এখানে মূলত বিজারণ ঘটে। এখানে মূলত বিজারণ ঘটে। কি ঘটে? বিজারণ ঘটে। দ্যাটস এখানে মূলত যে এনজাইমটা আসবে সেই এনজাইমের নাম হচ্ছে ডিহাইড্রোজেনেজ। সেই এনজাইমের নাম কি? সেই এনজাইমের নাম হচ্ছে ডিহাইড্রোজেনেজ। ডিহাইড্রোজেনেজ, 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 ডিহাইড্রোজেনেজ। তাহলে এখানে হাইড্রোজেনের ব্যাপার স্যাপার আছে। ডিহাইড্রোজেনেজ, ডি মানে কি? ডিলেশন, সহায় দেওয়া। হাইড্রোজেন, হাইড্রো, তাহলে হাইড্রোজেন সহায় দেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে দেখেন NADPH2 থেকে, এখন এখানে NADPH2 থেকে কি হবে অ্যাকচুয়ালি? এই NADPH2 যেখানে থাকবে NADP প্লাস H, NADPH2, ডিহাইড্রোজেনেজ, ডি মানে কি? সরায় দেওয়া। কি সরায় দেওয়া? হাইড্রোজেন সরায় দেওয়া। তাহলে NADPH2 থেকে হাইড্রোজেন যদি সরায় দেওয়া হয়, হাইড্রোজেন সরায় দিলে অ্যাকচুয়ালি কি থাকবে? হাইড্রোজেন সরাই দিলে কি থাকবে? শুধু NADP থাকবে। কি থাকবে? NADP থাকবে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। এখন দেখেন ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এই মেলিক অ্যাসিডেও কার্বন 4টা থাকবে। মেলিক অ্যাসিডেও কার্বন কটা থাকবে? 4টা থাকবে। মেলিক অ্যাসিডেও কার্বন কটা থাকবে? 4টা থাকবে। এখন এই মেলিক অ্যাসিডটা এই মেসোফিল কোষে আর থাকবে না। এই মেলিক অ্যাসিডটা মেসোফিল কোষে আর থাকবে না, চলে যাবে হচ্ছে বান্ডলসিড কোষে। এখন কেউ যদি হচ্ছে এক কোষ থেকে আরেক কোষে যাইতে চায় তাহলে তাকে কি অবলম্বন করতে হবে বলেন তো? কি অবলম্বন করতে হবে? একটা চ্যানেল বা একটা নল অবলম্বন করতে হবে। মেলিক অ্যাসিডটাকে আমরা এখন এই যে এই নলের মাধ্যমে, মেলিক অ্যাসিডটাকে আমরা এখন এই নলের মাধ্যমে হচ্ছে আমরা এখন কোথায় পাঠিয়ে দিব? এই নলের মাধ্যমে, এই নল বা চ্যানেলের মাধ্যমে আমরা কোথায় পাঠিয়ে দিব? এই মেলিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডটাকে আমরা এই নল বা চ্যানেলের মাধ্যমে বান্ডলসিড কোষে পাঠিয়ে দিব। এখন আমাকে বলেন তো, এই যে এটা তো একটা কোষ, এই কোষের ভিতরে জীবিত তরল অংশ আছে, তার নাম প্রোটোপ্লাজম। এটা মেসোফিল কোষ। এই যে এটাও তো একটা কোষ, এটা বান্ডলসিড কোষ। কি কোষ? বান্ডলসিড কোষ। তাহলে বান্ডলসিড কোষের মধ্যেও তো একটা নল, বান্ডলসিড কোষের মধ্যে যে জীবিত তরল আছে, সেই জীবিত তরলের নাম কি? সেই জীবিত তরলের নাম হচ্ছে প্রোটোপ্লাজম। এখন বলেন তো, আপনারা সেই প্রথম অধ্যায়ে পড়ে আসছেন, চিন্তা করে দেখেন, আমি যখন কোষ প্রাচীর আপনাদেরকে পড়াইছি, এই যে এটাও একটা কোষ, এটা একটা কোষ, পাশাপাশি দুইটা কোষের মধ্যে, ঠিক আছে, পাশাপাশি দুইটা কোষের মধ্যে যদি এরকম নলাকার সাইটোপ্লাজমিক বা প্রোটোপ্লাজমিক সংযোগ স্থাপন হয়, তাহলে সেই নলটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি? মনে করে দেখেন তো। ভেরি গুড আদির হয় ফারুক আহমেদ, আমরা প্রথম অধ্যায়ের মধ্যে পড়ছি, মনে করে দেখেন।
আমি বলছিলাম আপনার প্রথম অধ্যায় হচ্ছে বেসিক, ঠিক আছে, জীবনের ভৌতবিদ্যা এক্স্যাক্টলি, প্রোটোপ্লাজম, এটাও প্রোটোপ্লাজম, এটাও প্রোটোপ্লাজম। তাহলে এই দুইটা প্রোটোপ্লাজমের মধ্যে অ্যাকচুয়ালি এখন একটা নলাকার সংযোগ স্থাপন হয়েছে, নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ বা প্রোটোপ্লাজমিক সংযোগ। এটাকে আমরা কি বলি মনে করে দেখেন, তুহিন তোমার মনে আছে নিশ্চয়ই, এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা প্লাজমোডেসমাটা। কি বলি? প্লাজমোডেসমাটা। মনে করে দেখেন, প্লাজমোডেসমাটা পড়াইছিলাম 1 নম্বর অধ্যায়ের মধ্যে। প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটা। ভেরি গুড সৌরভ পাল, ভেরি গুড। ফিরোজ হুসাইন, সৌরভ পাল, ভেরি গুড। প্লাজমোডেসমাটা, ভেরি গুড। প্লাজমোডেসমাটা, হ্যাঁ প্লাজমোডেসমাটা। তাহলে এই প্লাজমোডেসমাটা নামক নল দিয়া এই মেলিক অ্যাসিডটা এখন কোথায় চলে যাইতেছে? মেলিক অ্যাসিডটা স্থানান্তর হয়ে কোথায় চলে যাইতেছে? 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 স্থানান্তর হয়ে এখন বান্ডল শীত কোষে চলে আসতেছে। কোথায় চলে আসতেছে? বান্ডল শীত কোষে চলে আসতেছে। কে চলে আসতেছে? মেলিক অ্যাসিড। কে চলে আসতেছে এখানে? মেলিক অ্যাসিডটা এখানে চলে আসছে। মেলিক অ্যাসিড বা অ্যাসপারটিক অ্যাসিডটা এখানে চলে আসছে। মেলিক অ্যাসিড বা অ্যাসপারটিক অ্যাসিড এখানে চলে আসছে। আচ্ছা, আমি শুধু মেলিক অ্যাসিড লিখলাম। এখন আমাকে বলেন তো মেলিক অ্যাসিডে কার্বন কয়টা? মেলিক অ্যাসিডে কার্বন কয়টা? মেলিক অ্যাসিডে কার্বন কয়টা? 4টা। কয়টা? 4টা কার্বন। কয়টা কার্বন? মেলিক অ্যাসিডে কার্বন কয়টা? 4টা কার্বন। কয়টা কার্বন? 4টা কার্বন। এখন আমি যদি আলটিমেটলি এখান থেকে একটা কার্বন বের করে দিই, একটা কার্বন যদি আমি এখান থেকে বের করে দিই, একটা কার্বন যদি আমি এখান থেকে বের করে দিই, একটা কার্বন যদি আমি এখান থেকে বের করে দিই, ধরো একটা কার্বন আমরা এখান থেকে বের করে দিলাম, একটা কার্বন ডাইঅক্সাইড কার্বন আমরা এখান থেকে বের করে দিলাম। এখানে মেলিক অ্যাসিডে 4টা কার্বন আছে, একটা কার্বন আমরা এখানে কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে বের করে দিছি। তাহলে এইখানে অ্যাকচুয়ালি যে যৌগটা তৈরি হবে সেই যৌগে কার্বন কয়টা থাকবে? সেই যৌগে কার্বন কয়টা থাকবে এটা আমাকে বলেন। এই মেলিক অ্যাসিডটা মেসোফিল কোষে তৈরি হয়েছে, প্লাজমোডেসমাটা নামক নল দিয়ে মেলিক অ্যাসিডটা বান্ডল শীত কোষে চলে আসছে। মেলিক অ্যাসিডে কার্বন 4টা থাকে এটা আমরা জানি, ঠিক আছে। এই মেলিক অ্যাসিড থেকে আমরা একটা কার্বন এখন বের করে দিছি। একটা কার্বন বের করে দিলে এখানে যে যৌগটা তৈরি হবে সেখানে কার্বন কয়টা থাকবে? 3টা। ভেরি গুড, 3টা। ভেরি গুড, 3টা। এরা তো সব আগুন, সব পারে, আমার চাইতে ভালো পারে। আপনাদের বয়সে আমি বায়োলজি এত পারতাম না, ঠিক আছে। আপনার বয়সে আমি বায়োলজি এত পারতাম না। C4 চক্রে আমি তো পড়ছি ইন্টারমিডিয়েট পাস করে, বুঝছেন। আপনারা কত লাকি দেখেন, চিন্তা করেন। আপনারা ইন্টারমিডিয়েটে সেকেন্ড ইয়ারে থাকাকালীন সময়ে, সেকেন্ড ইয়ারে উঠেই মানে হচ্ছে C4 চক্রে পড়ে ফেলতেছেন। আর আমি C4 চক্র না পড়েই ইন্টার পাস করে ফেলছি। মেডিকেলের মানে ভর্তি পরীক্ষা দিয়ে দিছি। মেডিকেলের ফার্স্ট ইয়ারে মানে চান্স পেয়ে গেছি। মেডিকেলের ফার্স্ট ইয়ারে গিয়ে আমি স্টুডেন্ট পড়ানোর জন্য C4 চক্র পড়ছি, বুঝছেন। আমি পরে শিখছি, স্টিল আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে শিখি। স্টুডেন্ট পড়াই থেকে আমি লট অফ জিনিস শিখি। তেমন কিছুই জানি না বলতে গেলে, আমি বায়োলজির তেমন কিছুই আমি জানি না, ঠিক আছে। আই এম জাস্ট লার্নিং। দেখেন 3টা। তাহলে আমি শুরুতেই বলছিলাম 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম কি? 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম কি বলেন তো? 3 কার্বন বিশিষ্ট, এটা তো মেলিক অ্যাসিড, এটা তো মেলিক অ্যাসিড। মেলিক অ্যাসিডে কার্বন 4টা আছে, মেলিক অ্যাসিডে কার্বন 4টা আছে। এখান থেকে একটা কার্বন বের হয়ে যেতেছে, একটা কার্বন বের হয়ে যেতেছে। তাহলে এখানে যে যৌগটা তৈরি হচ্ছে সেটা 3 কার্বন বিশিষ্ট, কারণ 4টা থেকে একটা বের হয়ে গেলে 3টা থাকে। তাহলে মেলিক অ্যাসিড, অ্যাসিড থেকে তো অ্যাসিডই হবে। তো 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম কি? 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম কি? 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম কি? এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম কি বলেন তো? 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম কি বলে না কেউ কেন? এই যে 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড। কি অ্যাসিড? পাইরুভিক অ্যাসিড। কি অ্যাসিড? পাইরুভিক অ্যাসিড। কি অ্যাসিড? পাইরুভিক অ্যাসিড। কি অ্যাসিড? পাইরুভিক অ্যাসিড। ভেরি গুড। না বাবা ফারুক আহমেদ, অক্সালো অ্যাসিডিক হবে না। অক্সালোতে তো 4টা থাকে কার্বন বাবা, অক্সালোতে 4টা কার্বন থাকে, পড়াইছি আমি। অক্সালোতে 4টা কার্বন থাকে, অক্সালোতে 4টা কার্বন থাকে, পড়াইছি। ভেরি গুড, পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, সবাই বই দেখে বলবে কেন? আমি তো এখানে দেখাই দিচ্ছি। এখন বলেন, কার্বন যুক্ত করলে হয় কার্বক্সিলেশন। কার্বন যুক্ত করলে কি হয়? কার্বক্সিলেশন। তাহলে কার্বন বের করে দিলে কি হয়? কার্বন যুক্ত করলে হয় কার্বক্সিলেশন। তাহলে কার্বন বের করে দিলে কি হয়? যেমন ফসফেট যুক্ত করলে হয় ফসফোরাইলেশন। তাহলে ফসফেট বের করে দিলে কি হয়? ডিফসফোরাইলেশন, ঠিক আছে। তাহলে কার্বন যুক্ত করলে হয় কার্বক্সিলেশন। তাহলে কার্বন বের করে দিলে কি হয়? এখানে আমরা কার্বন বের করে দিছি না, মেলিক অ্যাসিড থেকে একটা কার্বন কি করে দিছি? বের করে দিছি। তাহলে কার্বন বের করে দিলে কি হয়? এক্স্যাক্টলি টম হল্যান্ড, ডিকার্বক্সিলেশন। কি হয়? ডিকার্বক্সিলেশন। কি হয়? ডিকার্বক্সিলেশন। তাহলে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় কোন এনজাইম কাজে দিবে? ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় কোন এনজাইম কাজে দিবে? তুহিন নামের শেষে এজ লাগাই দেও। ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় কোন এনজাইম কাজে দিবে? ডিকার্বক্সিলেজ। কোন এনজাইম কাজে দিবে? ডিকার্বক্সিলেজ। কোন এনজাইম কাজে দিবে? ডিকার্বক্সিলেজ। এই এনজাইমটা আছে এখানে, ডিকার্বক্সিলেজ। এখন দেখেন, এই যে কার্বন ডাইঅক্সাইডটা এখানে এক্সট্রা বের হইছে, চিন্তা করে দেখেন তো, এই কার্বন ডাইঅক্সাইডটা গিয়া যদি এখন আরইউবিপির সাথে যুক্ত হয় তাহলে কোন চক্র ঘটবে? তাহলে কোন চক্র ঘটবে আমাকে বলেন তো? এই কার্বন ডাইঅক্সাইডটা যদি এখান থেকে বের হয়ে গিয়ে আরইউবিপির সাথে যুক্ত হয় তাহলে কোন চক্র ঘটবে আপনারাই বলেন? কোন চক্র ঘটবে?
C3 চক্র। কোন চক্র ঘটবে? C3 চক্র। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা গিয়ে C3 চক্রে সহায়তা করে। কোন চক্র সহায়তা করে? C3 চক্র সহায়তা করে। এই কার্বন ডাইঅক্সাইডটা গিয়ে রাইবোলুজ 1,20 ফসফেটের সাথে যুক্ত হয়, রাইবোলুজ 1,20 ফসফেটের সাথে যুক্ত হয় এবং C3 চক্রে চলে। তখন এইদিকে C3 চক্র চলতে থাকে, এইদিকে C3 চক্র চলতে থাকে, এইদিকে তখন C3 চক্র চলতে থাকে। কি চলতে থাকে? C3 চক্র চলতে থাকে। এবং C4 চক্র আমরা চালায়, মানে একবার শেষ হয়ে গেছে কিন্তু শেষ করা যাবে না, চালায় নিতে হবে, চালায় নিতে হবে, চালায় নিতে হবে, চালায় নিতে হবে। দ্যাটস ওয়াই এই পাইরুভিক অ্যাসিডটা, দ্যাটস ওয়াই এই পাইরুভিক অ্যাসিডটাকে আমরা আবার এই বান্ডলসিড কোষ থেকে কোন কোষে ট্রান্সফার করব? মেসোফিল কোষে ট্রান্সফার করব। কোন কোষে ট্রান্সফার করব? মেসোফিল কোষে ট্রান্সফার করব। কোন কোষে ট্রান্সফার করব? মেসোফিল কোষে ট্রান্সফার করব। এখন মেসোফিল কোষে যদি ট্রান্সফার করতে চাই তাহলে সবার আগে আমার কি বানাইতে হবে? ট্রান্সফার করার জন্য কি বানাইতে হবে? নল বানাইতে হবে। কি বানাইতে হবে? নল বানাইতে হবে। তাহলে এখানে নল বানাই আসেন, নল বানাইতে হবে। কি বানাইতে হবে? নল বানাইতে হবে। তাহলে এই যে নলটা বানাইলাম, এই নলের নাম কি? এই নলের নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। এই নলের নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। এই নলের নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। এই নলের নাম কি? প্লাজমোডেসমাটা। ঠিক আছে? তাহলে আলটিমেটলি এই যে এই পাইরুভিক অ্যাসিডটা এখন এই যে এই প্লাজমোডেসমাটা নল দিয়ে, প্লাজমোডেসমাটা নল দিয়ে কোন কোষে চলে আসবে? মেসোফিল কোষে চলে আসবে। কোন কোষে চলে আসবে? মেসোফিল কোষে চলে আসবে। কোন কোষে চলে আসবে? মেসোফিল কোষে চলে আসবে। মেসোফিল কোষে চলে আসলো। মেসোফিল কোষে চলে আসার পর তার নাম কি হইলো? তার নাম সেম আগের মতোই পাইরুভিক অ্যাসিড। আগের মতোই পাইরুভিক অ্যাসিড। আগের মতোই পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড, কারণ এই পাইরুভিক অ্যাসিডটাই তো জাস্ট মেসোফিল কোষে আসছে। পাইরুভিক অ্যাসিড। এখন এই পাইরুভিক অ্যাসিডের সাথে যদি আমরা ফসফেট যোগ করি, অ্যাসিডের সাথে যদি আমরা ফসফেট যোগ করি, ফসফেট যোগ করার জন্য কোন এনজাইম ইউজ করা হয়? ফসফেট যোগ করার জন্য কোন এনজাইম ইউজ করা হয় বলেন তো? কাইনেস। কোন এনজাইম ইউজ করা হয়? কাইনেস। কোন এনজাইম ইউজ করা হয়? কাইনেস। তাহলে পাইরুভিক অ্যাসিডের সাথে যদি একটা ফসফেট যোগ করা হয় তাহলে এটার নাম কি হয়ে যাবে? এটার নাম কি হয়ে যাবে? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের সাথে যদি একটা কাইনেস এখানে আলটিমেটলি কাকে ভাঙবে? এই যে এটিপি কে ভাঙবে, ভেঙে কি বানাবে? এডিপি বানাবে আর একটা অজৈব ফসফেট বানাবে। এখানে অজৈব ফসফেটটাই পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে যাবে। এই ফসফেটটা পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে গেলে তার নাম হয়ে যাবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। যেহেতু এই কাইনেস এনজাইমটা পাইরুভিক অ্যাসিডের উপর কাজ করছে, দ্যাটস ওয়াই আলটিমেটলি এই এনজাইমের নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেস। পাইরুভিক অ্যাসিড কাইনেস। দেখেন এখানে আসলে কার্বক্সিলিক অ্যাসিড দুইটা, এখানে দুই কোষের মধ্যে, দ্যাটস ওয়াই আলটিমেটলি এইটা হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। দেখেন দুইটা কোষের মধ্যে, বান্ডলসিড কোষ, মেসোফিল কোষ, দুইটা কোষের মধ্যে আলটিমেটলি কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো তো অ্যাসিডের চক্র ঘটতেছে। দ্যাটস ওয়াই এটার নাম ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। এবং এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়ে গেল, আবার ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে আবার কে অ্যাড হবে? কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট রূপে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে কার্বন কয়টা আছে? 3টা। কার্বন কয়টা আছে? 3টা। এই যে কার্বন এসে অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে 3 আর 1 4। তাহলে যে 4 কার্বন বিশিষ্ট যৌগটা তৈরি হবে তার নাম কি? তার নাম হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। এটা প্রথম স্থায়ী পদার্থ। অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড পরে কিসে কনভার্ট হবে? মিলিক অ্যাসিডে। মিলিক অ্যাসিড প্লাজমোডেসমাটা দিয়ে বান্ডলসিড কোষে যাবে। এই মিলিক অ্যাসিড থেকে একটা কার্বন বের হয়ে যাবে দ্বিকার্বক্সিলেজ প্রক্রিয়ায়। তারপরে একটা 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। সেই পাইরুভিক অ্যাসিড আবার প্লাজমোডেসমাটা দিয়ে বান্ডলসিড কোষ থেকে মেসোফিল কোষে আসবে। কাইনেস এনজাইমের সহায়তায় এটিপি ভাঙবে, একটা ফসফেট এসে এই পাইরুভিক অ্যাসিডের সাথে অ্যাড হবে, নাম হয়ে যাবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এই প্রক্রিয়া, এই চক্র চলতেই থাকবে। এটার নাম হচ্ছে C3 চক্র। উফ, বুঝছেন কিনা বলেন? পানি হয়ে গেছে আই থিঙ্ক। বুঝছেন কিনা বলেন? ফারুক আহমেদ স্যার, কার্বন ডাইঅক্সাইড কেন বের হয়? এই যে কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বের হইতেছে, এই কার্বন ডাইঅক্সাইডটা গিয়ে রাইবোলুজ 1,20 ফসফেটের সাথে যুক্ত হইতে হবে। রাইবোলুজ 1,20 ফসফেটের সাথে যুক্ত হইতে হবে। ঠিক আছে? তাহলে চিন্তা করেন, শুধু C4 চক্র চলবে না, C3 চক্র চালাইতে হবে। চিন্তা করে দেখেন, C4 চক্র যখন পড়াইছি, C3 চক্র যখন পড়াইছি, C3 চক্র কি দিয়ে শুরু হয়েছিল? কার্বন ডাইঅক্সাইড দিয়ে শুরু হয়েছিল। কার্বন ডাইঅক্সাইড গিয়ে কার সাথে অ্যাড হয়েছিল? রাইবোলুজ 1,20 ফসফেটের সাথে অ্যাড হয়েছিল। এই কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বের হয় C3 চক্রটাকে চালু রাখার জন্য। ফারুক আহমেদ, বুঝছেন কিনা বলেন? এই কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বের হয় C3 চক্র যাতে চালু থাকে, এই কার্বন ডাইঅক্সাইড গিয়ে C3 চক্রের মধ্যে ঢোকে। ফারুক আহমেদ, ক্লিয়ার কিনা বলেন? সবাই ক্লিয়ার? আবার কি হয়ে গেল? ওকে, সবাই কি? ফারুক আহমেদ ক্লিয়ার কিনা বলেন? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কিছু শিওর শর্ট MCQ প্র্যাকটিস করি এখন।
কিছু শিওর শর্ট এমসিকিউ প্র্যাকটিস করি। শিওর শর্ট এমসিকিউ বাই ফয়সাল হোসাইন, ঠিক আছে? আচ্ছা দেখেন, প্রথম শিওর শর্ট এমসিকিউ, কোনো অপশন নাই, অপশন ছাড়া আনসার দিবেন কমেন্টে। যেখানে লাত্তি দিবেন ওইখানে বাতি জ্বলবে, ব্যাপারটা এইভাবে, ঠিক আছে? কোনো অপশন নাই, লাত্তি দিয়ে বাতি জ্বালাইতে হবে। দেখেন প্রথম প্রশ্ন, C3 চক্রের প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতাকে সেম প্রশ্ন, और C4 চক্রের প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতাকে, প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতাকে লেখেন। আদি রয় ভুল হইছে, সৌরভ পালটা ঠিক আছে। C3 চক্রের প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হচ্ছে RUBP, রাইবোলোজ 1,5 বিসফসফেট, রাইবোলোজ 1,5 বিসফসফেট, ঠিক আছে? আর C4 চক্রের কার্বন ডাই অক্সাইড, আর এই যে কে ভুল করতেছে ওই যে কিছুক্ষণ আগে, দেখি তো কমেন্টে করো তো। সৌরভ পাল খুব সুন্দর আনসার দিছে, কমেন্ট আমি দেখি নামটা, যে ভুল করছি ওর নামটা দেখা দরকার। ভুলটা না শিখিয়ে দিলে শিখবে না। ফারুক আহমেদ, এই বেটা অক্সালোএসিটিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছিল বেটা, এখানে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে কি? কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত হয়েছে কার সাথে? এই যে পাইরুভিক অ্যাসিডের সাথে, ফসফিনল পাইরুভিক অ্যাসিডের সাথে তৈরি হয়েছে অক্সালোএসিটিক অ্যাসিড। অক্সালোএসিডটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, এই কনফিউশন করা যাবে না, কনফিউশন করা যাবে না। দুই নম্বরটা হচ্ছে, দুই নম্বরটার নাম হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড বা পেপ, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। স্ক্রিনশট নেন, পরীক্ষা আসবেই, পরীক্ষা আসবেই। যদি এখান থেকে C3 চক্র বা C4 চক্র থেকে আপনার কিছু মনে না থাকে, এই জিনিসগুলো অন্তত মনে রাখতেই হবে। তারপরে লেখেন 2 নম্বর প্রশ্ন, শিওর শর্ট এমসিকিউ, কোনো ওয়ান শট নাই, শিওর শর্ট এমসিকিউ, ঠিক আছে? C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? और C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? প্রথম স্থায়ী পদার্থ কোনটা বলেন? C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি ছিল? 3 কার্বন বিশিষ্ট কি ছিল? ভেরি গুড এমডি বাবুল, ভেরি গুড, 3PGA। পি, এই পি থেকে হচ্ছে ফসফো, পি থেকে হচ্ছে ফসফো, এই যে জি থেকে হচ্ছে গ্লিসারিক, জি থেকে হচ্ছে গ্লিসারিক, এই যে এ থেকে হচ্ছে অ্যাসিড। 3 নম্বর কার্বনে ফসফেট লাগানো থাকে, দ্যাটস এটার নাম হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, পিজিএ এভাবে লেখা যাবে না, সিজদা এভাবে বাংলা দিয়ে লেখা যাবে না, হ্যাঁ? এভাবে 3PGA এভাবে লিখতে হবে, নয়তো পুরোটা বাংলা দিয়ে লিখতে হবে। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এভাবে লিখতে হবে পুরোটা, বাংলা দিয়ে এভাবে পিজিএ লিখলে নাম্বার পাবেন না কোথাও। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, এখন এই C4 চক্রতে আসেন। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড UAA, কার্বন কয়টা? 4টা, কার্বন কয়টা? 3টা। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলেন? সবাই ক্লিয়ার কিনা বলেন? সবাই ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার। আচ্ছা, আর একটা শিওর শর্ট এমসিকিউ বক্স। হোয়াট হ্যাপেন্ড
তুমি লেখা যাচ্ছে না কেন? হ্যাঁ হ্যাঁ, এই যে কলম সিলেক্ট করছি তো আমি। অন্য কিছু সিলেক্ট হচ্ছে না, যেখানে চাপ দিতেছি শুধু কলমে পড়তেছে, যেখানে চাপ দিতেছি কলমে লাগতেছে সব। আর 104টা পেজ। আচ্ছা, আমি জাস্ট 10 সেকেন্ডের একটা বিরতি নিতেছি, 10 সেকেন্ডের একটা বিরতি নিতেছি। যেখানে চাপ দিতেছি কলমে হইতেছে। কি নোট রিস্টার্ট দিব আবার? ইয়াদ থাকবে না। ওখানে চাপ দিলে হয় না, তুমি রিস্টার্ট দাও, অসুবিধা নেই। আমরা বোর্ডটা একটু রিস্টার্ট নিতেছি, ঠিক আছে? জাস্ট আমরা 10 সেকেন্ড টাইম নিতেছি। এটা সেম বোর্ড রিস্টার্ট দিতে হবে, আমার লেখাটা চলে যাবে, সেভ হয়ে যাবে, স্লাইডটা থাকবে না। স্লাইড থাকবে, এটা কোনোভাবে সেভ দেওয়া যায় না কোন থেকে? রিস্টার্ট দিয়ে ফেলো। আমরা একটু রিস্টার্ট দিচ্ছি, জাস্ট ওয়েট। সেভ দিয়ে নাও, সেভ দিয়ে নাও। তারিখ দিয়ে দেবো আজকের। ওকে, আই থিঙ্ক এবার সব ঠিকঠাক হয়ে গেছে। চমৎকার তুহিন, চমৎকার, ইট ইজ এ গ্রেট জব। সবাই তুহিনের জন্য একটা তালে দিয়ে দেন কমেন্টে, তুহিনের জন্য কমেন্টে একটা তালে দিয়ে দেন। আচ্ছা, তাহলে আমরা শিওর শর্ট এমসিকিউ এর যে জায়গায় ছিলাম সেখানে চলে যাই, যে জায়গায় ছিলাম সেখানে চলে যাই। আমাদের আলোক নির্ভর অধ্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় কোথায় গেল আবার? 83 নম্বর স্লাইড এখানে আবার। বাবা রে বাবা, বোর্ড এরকম করলে তো বিপদ। সরি ফর দ্য ইন্টারাপশন। এটা এখানে নিয়ে আসবো কিভাবে? চলে আসছে আই থিঙ্ক। ওকে, আমরা আমাদের মনে আছে আলোক নির্ভর পর্যায়ের কথা, আলোক নির্ভর পর্যায়ের কথা, আলোক নির্ভর পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ,
আরেকটা হচ্ছে অন্ধকার পর্যায়, আরেকটা হচ্ছে অন্ধকার পর্যায় বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, বা আলোক নিরপেক্ষ পর্যায়, বা আলোক নিরপেক্ষ পর্যায়, বা আলোক নিরপেক্ষ পর্যায়, বা আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়। এখন কথা হচ্ছে কে কোন জায়গায় ঘটে, কে কোন জায়গায় ঘটে। আলোক নির্ভর পর্যায়ে কোথায় ঘটে মনে করে দেখেন তো, আলোক নিরপেক্ষ পর্যায়ে কোথায় ঘটে মনে করে দেখেন, আলোক নিরপেক্ষ পর্যায়ে কোথায় ঘটে মনে করে দেখেন। আলোক নিরপেক্ষ পর্যায়ে ঘটতেছিল স্ট্রোমা, কোরোপ্লাস্টের স্ট্রোমাতে, কোরোপ্লাস্টের স্ট্রোমাতে, মনে আছে প্রথম দিকে আমরা পড়ছিলাম, শিওর শর্ট এমসিকিউ এগুলো আসবেই, যে আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে কোথায় ঘটে, আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে কোথায় ঘটে, বা অন্ধকার পর্যায়ে কোথায় ঘটে, অন্ধকার পর্যায়ে কোথায় ঘটে। আর হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ কোথায় ঘটে। আলোক নির্ভর পর্যায়ে বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ হচ্ছে থাইলাকয়েড মেমব্রেনে ঘটে, কোথায় ঘটে, থাইলাকয়েড মেমব্রেনে ঘটে, কোথায় ঘটে, থাইলাকয়েড মেমব্রেনে ঘটে, থাইলাকয়েড মেমব্রেনে ঘটে, কোথায় ঘটে, থাইলাকয়েড মেমব্রেনে ঘটে। এখন কথা হচ্ছে এখানে কি উৎপন্ন হয়, এখানে কি উৎপন্ন হয়, আসলে কি উৎপন্ন হয় বা উৎপাদনটা কি, আসলে কি উৎপন্ন হয় সেটাও আমাদের জানা লাগবে, কি উৎপন্ন হয় সেটাও আমাদের জানা লাগবে, কি উৎপন্ন হয় সেটাও কিন্তু আমাদের জানা লাগবে। কি উৎপন্ন হয় সেটাও কিন্তু আমাদের জানা লাগবে। বলেন তো কোন জায়গায় কি উৎপন্ন হয় বলেন তো। এই আলোক নির্ভর পর্যায়ে কি উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়, তারপর কি উৎপন্ন হয়, এনএডিপি এস্ট উৎপন্ন হয়, এনএডিপি এস্ট উৎপন্ন হয়। এই দুইটাকে একসাথে আমরা কি বলছিলাম, আত্তীকরণ শক্তি, কি বলছিলাম, আত্তীকরণ শক্তি, কি বলছিলাম, আত্তীকরণ শক্তি, মনে আছে আপনাদের, এগুলো আমরা আগে পড়ে ফেলছিলাম। কি বলছিলাম, আত্তীকরণ শক্তি, কি বলছিলাম, আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেশন পাওয়ার, এবং সাথে এখানে অক্সিজেনও তৈরি হয়, অক্সিজেন মুক্ত হয়, কি মুক্ত হয়, অক্সিজেন মুক্ত হয়। আর এই অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে কি তৈরি হয়, অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে মেনলি এখানে তিনটা চক্র থাকে না, C3 চক্র, C4 চক্র, আরেকটা কি, আরেকটা হচ্ছে ক্যাম্প প্রক্রিয়া, আরেকটা হচ্ছে ক্যাম্প প্রক্রিয়া, আরেকটা কি প্রক্রিয়া, ক্যাম্প প্রক্রিয়া। এই যে C3 C4 ক্যাম্প, এই জিনিসগুলো এখানে ঘটে, ঠিক আছে। এর মাধ্যমে এখানে কি তৈরি হয়, গ্লুকোজ C6H12O6 গ্লুকোজ তৈরি হয়। এবং C3 চক্রের মধ্যে যদি আবার রাইবোলোজ 1,5,20 ফসফেট যদি আবার নতুন করে উৎপন্ন না করা যাইতো, তাহলে কিন্তু C3 চক্রটা চলমান রাখা সম্ভব হইতো না, ঠিক আছে। দ্যাটস ওয়াই এখানে RUBP পুনঃউৎপাদন হইতে হয়, RUBP পুনরুৎপাদন হইতে হয়, পুনঃউৎপাদন হইতে হয়, বা নতুন করে আবার তৈরি করতে হয়, নতুন করে আবার কি করতে হয়, তৈরি করতে হয়, পুনঃউৎপাদন হইতে হয়, ঠিক আছে। মনে আছে, মনে আছে আপনাদের, মনে করে দেখেন, মনে করে দেখেন এগুলো আমরা পড়ছি কিনা। মনে করে দেখেন এগুলো আমরা পড়ছি কিনা। ইয়েস, ক্যাম্পটা কি স্যার, স্যার ক্যাম্পটা হচ্ছে, দেখো একটা প্লাস চিহ্ন দিছি, একেবারে 6 নম্বর মানে 9 নম্বর স্লাইড থেকে 69 নম্বর স্লাইডে চলে গেছে, সরি। কেটে দেওয়া যাবে, ওকে ফাইন। বাট আমার যদি লাগে আমি আবার কি করবো, এখান টেনে নিয়ে আসবো। আবার তোমার বোর্ড সমস্যা করতেছে, জাস্ট এ মিনিট। বোর্ড হ্যাং, কাটো। ক্যাম্প প্রক্রিয়াটা মানে কি, ক্যাম্প প্রক্রিয়াটা মানে হচ্ছে ক্রেসিলোসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্যামের সি থেকে হচ্ছে ক্রেসিলোসিয়ান, ক্যামের এ থেকে হচ্ছে অ্যাসিড, আর এম থেকে হচ্ছে মেটাবলিজম। তো ক্যাম্প প্রক্রিয়া মানে হচ্ছে ক্রেসিলোসিয়ান অ্যাসিড মেটাবলিজম প্রক্রিয়া, বা ক্রেসিলোসিয়ান অ্যাসিড বিপাক প্রক্রিয়া। মেটাবলিজম মানে হচ্ছে বিপাক। আমাকে হোয়াটসঅ্যাপে একজন নক দিয়েছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাইলো কই থেকে?
বোর্ডটা একটু ঠিক হচ্ছে, একটু সময় দেন আপনারা, হোপফুলি ঠিক হয়ে যাবে। বোর্ডের চিকিৎসা চলতেছে, আসলে বোর্ডের চিকিৎসা করতেছে আমাদের ডক্টর তুহিন। ঠিক হয়ে যাবে আর একটু, আমি কমেন্টগুলো চেক করতেছি। বা আই থিঙ্ক এটা কিবোর্ডের প্রবলেম। আমার পিসিতে HDMI কেবল দিয়ে কিছু কানেক্ট করলে মাঝে মধ্যে এমন করে, যখন কিগুলোতে লাইফ স্প্যানের চেয়ে বেশি ইউজ হয়। ও মাই গুডনেস, মানে হচ্ছে কি বলতেছে যে যখন, আচ্ছা আচ্ছা ওকে, এই নোটে তো লিখবো না। ওয়েট জাস্ট মিনিট, ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ ডক্টর তুহিন, আমার চোখ দেখলে ভয় লাগে? আচ্ছা আচ্ছা, জেনে খুবই আনন্দিত হলাম। ইয়েস, নোট চলে আসছে। না বোর্ডের ডক্টর তুহিন, ডক্টর তুহিন বোর্ডে চিকিৎসা করে ফেলছে, ক্লিয়ার করে দিছে সব ফাইল, সেভ আছে। ওটা অন করো, ওটাতে লিখি, সমস্যা হবে না, অন করো ওটা। হ্যাঁ নিউ ডকুমেন্ট, ওপেনিং এ ফাইল, গুড। হ্যাঁ এই তো হয়ে গেছে। আমি এইদিকে চাপ দিয়ে নিয়ে যাই, হবে হবে, প্যারা নাই। আচ্ছা আমরা যে জায়গায় ছিলাম, আরে ওই বক্সটা অ্যাড হয়নি। ওই বক্সটা অ্যাড হয় নাই, যে বক্সটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে কোথায় ঘটে আর অন্ধকার পর্যায়ে কোথায় ঘটে। আলোক নির্ভর পর্যায় এবং হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে কোথায় ঘটে? কোরোপ্লাস্টের স্ট্রোমাতে, কোরোপ্লাস্টের স্ট্রোমাতে, ঠিক আছে। এটা কোথায় ঘটে? এটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেনে ঘটে। আলোক নির্ভর পর্যায়ে কোথায় ঘটে? থাইলাকয়েড মেমব্রেনে ঘটে, থাইলাকয়েড মেমব্রেনে ঘটে। আলোক নির্ভর পর্যায়ে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়, NADPH তৈরি হয়, যাকে আমরা আত্মীকরণ শক্তি বলি, এবং আলাদাভাবে অক্সিজেনও তৈরি হয়। কি তৈরি হয়? অক্সিজেনও তৈরি হয়। স্ট্রোমাতে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয় বা শর্করা তৈরি হয়, এবং RUBP পুনঃ উৎপাদন হয়। RUBP পুনঃ উৎপাদন হয়, পুনঃ উৎপাদন হয়, পুনঃ উৎপাদন হয়, পুনঃ উৎপাদন হয়, ঠিক আছে। আচ্ছা তারপর আমাদের পরের টপিক আমরা এখন মেইনলি হচ্ছে আলোচনা করব আমাদের থাইলাকয়েড মেমব্রেনে বেশ কিছু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের জন্য কিছু বাহক আছে, সেটা পড়বো আমরা, সেটা পরীক্ষায় আসবে, শিওর শর্ট MCQ, সেটা পরীক্ষায় আসবেই। আমাদের থাইলাকয়েড মেমব্রেনে কিছু ইলেকট্রন বাহক আছে, ইলেকট্রন বাহক চেইন আছে, ঠিক আছে। থাইলাকয়েড মেমব্রেনে কিছু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে, থাইলাকয়েড মেমব্রেনে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে। আমি বলে দিলাম এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক প্রশ্ন আসছে, সুতরাং এটা বেশ মনোযোগ দিয়ে পড়তে হবে। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক প্রশ্ন আসছে, এটা বেশ মনোযোগ দিয়ে আমাদের জানতে হবে, ঠিক আছে। মনোযোগ দিয়ে আমাদের জানতে হবে। যেমন ফিউফাইটিন নামে একটা বাহক আছে, ফিউফাইটিন নামে একটা বাহক আছে, ফিউফাইটিন নামে একটা বাহক আছে। এই ফিউফাইটিন হচ্ছে মূলত একটা রূপান্তরিত ক্লোরোফিল। ফিউফাইটিন মূলত একটা কি? ফিউফাইটিন হচ্ছে মূলত একটা রূপান্তরিত ক্লোরোফিল এ অণু, রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। আচ্ছা ফিউফাইটিনের কাজ হচ্ছে
এই যে ব্যাপারটা, পরবর্তী যে বাহক প্লাস টু কুইনুন তার সাথে তার কানেকশন করা। ফিওফাইটিনের কাজ কার সাথে কানেকশন তৈরি করা? ফিওফাইটিনের কাজ পরবর্তী বাহকের সাথে কানেকশন তৈরি করা। পরবর্তী বাহকের নামটা কি? পরবর্তী বাহকের নাম হচ্ছে প্লাস টু কুইনুন। পরবর্তী বাহকের নাম হচ্ছে প্লাস টু কুইনুন, প্লাস টু কুইনুন। ঠিক আছে, পরবর্তী বাহকের নাম কি? প্লাস টু কুইনুন। ঠিক আছে, এইটা একটা চলনশীল ক্ষুদ্র লিপিড। এই প্লাস টু কুইনুন হচ্ছে একটা অতি ছোট চলনশীল লিপিড, অতি ছোট চলনশীল লিপিড, অতি ছোট চলনশীল লিপিড। যেহেতু এটা একটা চলনশীল লিপিড, তার মানে এটা থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে দৌড়াদৌড়ি করতে পারে, মুক্তভাবে দৌড়াদৌড়ি করতে পারে বা মুভ করতে পারে, মুক্তভাবে দৌড়াদৌড়ি করতে পারে বা মুভ করতে পারে। আমরা প্রথম বললাম প্রথম ইলেকট্রন বাহকটার নাম কি ছিল? ফিওফাইটিন। এটা একটা রূপান্তরিত ক্লোরোফিল অ্যাওনো। ফিওফাইটিনের কাজ হচ্ছে পরবর্তী বাহকের সাথে কানেকশন তৈরি করা। পরবর্তী বাহকের নাম হচ্ছে প্লাস টু কুইনুন। ব্যাপারটা যদি আমি ইজিলি বুঝাই বলি, ধরেন এটা হচ্ছে আপনার বাসা, এটা হচ্ছে আপনার বাসা, হোম, আপনার হোম। এখান থেকে আপনি একজনের সাথে দেখা করতে যাবেন টিএসসিতে, এখানে আপনি যাবেন একজনের সাথে দেখা করতে যাবেন টিএসসিতে। ঠিক আছে, এখন এই বাসা থেকে যাওয়ার সময় আপনি বের হওয়ার সময় এখানে ধরেন বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে যাওয়ার আগে আপনি একটা রিক্সা নিলেন, ধরেন এটা হচ্ছে রিক্সা। ঠিক আছে, তাহলে আপনাকে বহন করে এই হোম থেকে এই রিক্সা বাস স্ট্যান্ডে পৌঁছাই দিতেছে বি। দেন তারপর আপনি বাসে উঠতেছেন, বাসে উঠে বাস আরেকটা বাহক, এই বাসে উঠে আপনি এই বাস স্ট্যান্ডে আসলেন, তাহলে আপনাকে বহন করে নিয়ে আসছে এটা আরেকটা বাহক। দেন আপনি এখান থেকে আরেকটা রিক্সা নিলেন, আরেকটা রিক্সা নেওয়ার পর আপনাকে টিএসসিতে নিয়ে আসা হইলো। ব্যাপারটা হচ্ছে এরকম। তারপর টিএসসিতে এসে ক্রিয়া বিক্রিয়া হইলো। তো ব্যাপারটা হচ্ছে এটা, ইলেকট্রনটা হচ্ছে এখানে আপনি। ঠিক আছে, ইলেকট্রনটা হচ্ছে এখানে আপনি, আর এই যে টোটাল যে মিডিয়াটা আছে, রাস্তাটা হচ্ছে থাইলাকয়েডের মেমব্রেন। ঠিক আছে, তো আপনাকে রিক্সা কিছুক্ষণ একটা বাস স্ট্যান্ডে নিয়ে আসছে, বাস সেখান থেকে আরেকটা বাস স্ট্যান্ডে নিয়ে আসছে, সেই বাস স্ট্যান্ড থেকে রিক্সা টিএসসিতে নিয়ে আসছে। ব্যাপারটা এমন। তার মানে ইলেকট্রনকে কেউ এখান থেকে হোম থেকে এই বাহকটা এখানে নিয়ে আসবে, এই বাহকটা এখানে নিয়ে আসবে। তো প্রথম যে বাহকটা থাকে, প্রথম বাহকটার নাম হচ্ছে ফিওফাইটিন। ফিওফাইটিন হচ্ছে একটা রূপান্তরিত ক্লোরোফিল অণু। এই ফিওফাইটিনের কাজ হচ্ছে পরবর্তী বাহক বা প্লাস টু কুইনুনের সাথে রিলেশনশিপ তৈরি করা। এই প্লাস টু কুইনুনটা হচ্ছে একটা চলনশীল লিপিড, অতি ছোট চলনশীল লিপিড। এই প্লাস টু কুইনুন নামক চলনশীল লিপিডটা আলটিমেটলি এই থাইলাকয়েড মেমব্রেনের যে কোনো জায়গায় মুক্তভাবে চলাচল করতে পারে। কি করতে পারে? মুক্তভাবে চলাচল করতে পারে। সবাই এইটুকু বুঝছেন কিনা? এখন ইজিয়ার মনে হয়েছে কিনা বলেন? এই উদাহরণ দেওয়ার পরে ইজিয়ার মনে হয়েছে কিনা বলেন? আমাকে বলেন। এই উদাহরণ দেওয়ার পরে ইজিয়ার মনে হয়েছে কিনা আমাকে বলেন তো সবাই। 3 নম্বরে আসে সাইটোক্রোম। 3 নম্বরে কি আছে? সাইটোক্রোম। খুবই ইম্পর্টেন্ট। সাইটোক্রোমের একটা কিন্তু মতবাদ আছে, সাইটোক্রোম পাম মতবাদ। ঠিক আছে, সাইটো মানে হচ্ছে কোষ, ক্রোম মানে হচ্ছে রঙিন। তার মানে কোষের মধ্যে রঙিন কোনো কিছু আছে, এমন কোনো কিছুকে বলতেছি আমরা সাইটোক্রোম। এই সাইটোক্রোম হচ্ছে একটা লৌহ গঠিত হিম। কি বললাম? লৌহ গঠিত হিম। মনে করে দেখেন, রক্ত রঙিন হয় কার কারণে? ক্রোম মানেই তো রং, সাইটো মানে কোষ। ঠিক আছে, ক্রোম মানেই রং, সাইটো মানেই কোষ। তাহলে কোষের মধ্যে রঙিন হইতে হবে, এরকম কোন একটা ব্যাপার। ঠিক আছে, তার মানে রক্ত রঙিন হয় কার কারণে? হিমোগ্লোবিনের কারণে। হিম মানে আয়রন। হিম মানে কি? হিম মানে হচ্ছে আয়রন। তার মানে এখানে এই আয়রন আছে, সাইটোক্রোমের মধ্যে কি আছে? আয়রন আছে। কি আছে? আয়রন আছে। ঠিক আছে, আচ্ছা, এটা লৌহ গঠিত হিম এবং এটা একটা প্রোটিন। এটা একটা কি? প্রোটিন। এবং এখানে যে আয়রনটা আছে, এই প্রোটিনের মধ্যে যে আয়রনটা আছে, এই আয়রনটাই মেইনলি ইলেকট্রনকে আদান প্রদান করে। এখানে কি করে? ইলেকট্রনকে এখানে আদান প্রদান করে। ঠিক আছে, সবাই বুঝছেন এখন? 4 নম্বর আছে প্লাস টু সায়ানিন। 4 নম্বরে আছে প্লাস টু সায়ানিন। 4 নম্বরে আছে কে? প্লাস টু সায়ানিন। কে আছে? প্লাস টু সায়ানিন। 4 নম্বরে কে আছে বলেন তো? প্লাস টু সায়ানিন। আচ্ছা, এই প্লাস টু সায়ানিন হচ্ছে চলনশীল ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। এখন আপনার যেখানে কনফিউশন হবে বলি, এই যে চলনশীল লিপিড আর চলনশীল প্রোটিন, এটার মধ্যে পেজ বাজায় দিবেন। তো প্লাস টু কুইনুন এটা একটা লিপিড, চলনশীল লিপিড। আর প্লাস টু সায়ানিন, ঠিক আছে, এটা একটা প্রোটিন। কিভাবে মনে রাখবেন? নিন, নামের শেষে উচ্চারণটা হইতেছে নিন। প্লাস টু সায়ানিন, প্রোটিন, এভাবে মনে রাখবেন। ঠিক আছে, এভাবে এখানে মনে রাখবেন। প্লাস টু সায়ানিন, নামের শেষে উচ্চারণটা কি হইতেছে? প্লাস টু সায়ানিন, প্রোটিন, তাহলে প্লাস টু সায়ানিনটা হচ্ছে ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন,
আর প্লাস্টোকুইনিনটা হচ্ছে চলনশীল লিপিড। তাহলে এখন কিন্তু আর চলনশীল লিপিড আর চলনশীল প্রোটিন নিয়ে আর কনফিউশন হবে না। কনফিউশন হবে? কনফিউশন হবে কিনা বলেন? কনফিউশন হবে কিনা বলেন? কনফিউশন হবে কিনা বলেন? আমাদের 5 নম্বর পয়েন্টটা হচ্ছে 5 নম্বর পয়েন্টটা হচ্ছে ফেরিডক্সিন। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে ফেরিডক্সিন। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে ফেরিডক্সিন। নামের আগে কি আছে? ফেরি। নামের আগে কি আছে? ফেরি। নামের আগে কি আছে? ফেরি। ঠিক আছে, আচ্ছা। তাহলে ফেরি থাকলে মানে এখানে ফেরি, ফেরি, এই ফেরি মানে ফেরিওয়ালা না, ঠিক আছে। এই ফেরি, ফেরাস, ফেরিক, ফেরাস, ফেরিক, তার মানে এটা কাকে বোঝাইতেছে? আয়রনকে বোঝাইতেছে। কাকে বোঝাইতেছে? আয়রনকে বোঝাইতেছে। এই যে ফেরি, ফেরিক, ফেরাস, আয়রনকে বোঝাইতেছে, ঠিক আছে। তার মানে এই ফেরিডক্সিনের মধ্যে আয়রন আছে এবং সালফার আছে। তাহলে এটা হচ্ছে আয়রন সালফার প্রোটিন। এই ফেরিডক্সিনটা কি? আয়রন সালফার প্রোটিন। এখন মেইনলি তো বললাম, ওই রিক্সার উদাহরণ দিলাম না, এখানে সবার কাজ কি? ইলেকট্রনটাকে জাস্ট এখান থেকে নিয়ে যাওয়া। ধরুন এটা একটা থাইলাকয়েডের মেমব্রেন, এখানে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটাকে এখানে একটা বাহক নিয়ে আসবে, আরেকটা বাহক ইলেকট্রনটাকে এখানে নিয়ে আসবে, আরেকটা বাহক এখানে নিয়ে আসবে। ব্যাপারটা এরকম করে সামনে আগাবে, তাহলে এইখানেও ইলেকট্রনকে আলটিমেটলি কে পরিবহন করবে? আয়রন। কে পরিবহন করবে? আয়রন। কে আয়রন কনভার্ট, মানে আয়রন আর কি পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। লাস্ট এনজাইম এখানকার সেটা হচ্ছে NADP রিডাক্টেস। লাস্ট এনজাইমটার নাম কি? NADP রিডাক্টেস। 6 নম্বরটা আমরা এই পেজের মধ্যেই লিখি, NADP রিডাক্টেস। রিডাকশন মানে কি বলেন তো? রিডাকশন মানে কি? আচ্ছা, রিডাকশন মানে হচ্ছে বিজারণ। একটা প্রক্রিয়ার নাম, বিক্রিয়ার নাম। তাহলে রিডাকশন বিক্রিয়ায় যে এনজাইম সহায়তা করবে সেই এনজাইমের নাম কি? রিডাকশন প্রক্রিয়ায় যে এনজাইম সহায়তা করবে সেই এনজাইমের নাম কি? রিডাকটেস। NADP, এই NADPটা হচ্ছে একটা কোএনজাইম, এটা মাথায় রাখবেন, শিওর শর্ট MCQ আসবেই পরীক্ষায়। এই NADPটা কি? NADPটা হচ্ছে একটা কোএনজাইম। NADPটাকে একটা কোএনজাইম। এখন অনেকেই বলবে ভাই কোএনজাইম কি জিনিস বুঝায় দেন। আমি কোএনজাইম শব্দটা একটু ব্যাখ্যা করতেছি। যাদের টার্গেট হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা তারা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, অন্যদের না বুঝলেও চলবে। কোএনজাইম কি এটা যাদের বোঝা দরকার আছে, যাদের টার্গেট মেডিকেল ভর্তি পরীক্ষা তারা একটু টার্গেট করেন। আমি একটা এক্সট্রা জিনিস এখানে পড়াইতেছি ফর মেডিকেল ভর্তি পরীক্ষা, ঠিক আছে। দেখেন, এনজাইম, হরমোন, ইনসুলিন, ইন্টারফেরন যারা আছে সবার রাসায়নিক প্রকৃতিটা হচ্ছে প্রোটিন। কি বললাম? এনজাইম, হরমোন, তারপর হচ্ছে ইন্টারফেরন, তারপর হচ্ছে ইনসুলিন। সবার ইনসুলিন নিজেও একটা হরমোন। তো এদের সবার রাসায়নিক প্রকৃতি কি? এদের সবার রাসায়নিক প্রকৃতি হচ্ছে এরা প্রোটিন। এরা হচ্ছে প্রোটিন। তাহলে ধরেন এটা একটা এনজাইম, এবং এখানে শুধু প্রোটিনই আছে। এখানে শুধু কি আছে? প্রোটিনই আছে। তো যেহেতু একটা এনজাইম, এটা শুধু প্রোটিন নিয়েই গঠিত হয়। যদি গঠিত হয় তাহলে সহজ সরল এনজাইম, শুধু প্রোটিন আছে আর কিচ্ছু নাই, কোনো ঝামেলা নাই, ঝামেলা নাই। তাহলে যে এনজাইমে শুধু প্রোটিন থাকে সেই এনজাইমের নাম হচ্ছে সিম্পল এনজাইম বা সরল এনজাইম। এখন কোনো এনজাইমে ধরেন এনজাইমে প্রোটিনের সাথে প্রোটিনও আছে কিন্তু এক্সট্রা কিছু নন প্রোটিন বা অপ্রোটিন পার্টটা, নন প্রোটিন বা অপ্রোটিন অংশ আছে। এমন একটা এনজাইম যার মধ্যে প্রোটিনও আছে এবং নন প্রোটিন পার্টও লাগানো আছে। তাহলে এমন এনজাইমকে কি বলা হবে? কমপ্লেক্স এনজাইম। বা একটা জটিল বা যৌগিক এনজাইম এটা জটিল, তো কমপ্লেক্স। সহজ সরল মানুষ, শুধু প্রোটিন আছে, সিম্পল এনজাইম, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে নন প্রোটিন, এই কমপ্লেক্স এনজাইমের যে নন প্রোটিন পার্ট আছে না, এই কমপ্লেক্স এনজাইমের যে নন প্রোটিন পার্টটা আছে, এই যে নন প্রোটিন পার্টটা যে আছে, এই নন প্রোটিন পার্টটাকে বলা হয় প্রোস্থেটিক গ্রুপ। কি বলা হয়? প্রোস্থেটিক গ্রুপ। এখন এই প্রোস্থেটিক গ্রুপটা বা এই নন প্রোটিন পার্টটা জৈব হইতে পারে আবার অজৈব হইতে পারে।
অজৈব যদি হয় তাহলে সাধারণত তারা হয় ধাতু বা মেটাল। কি হয়? ধাতু বা মেটাল, ধাতু বা মেটাল, ধাতু বা মেটাল। তাহলে যদি একটা এনজাইমের এই নন প্রোটিন বা প্রস্থেটিক পার্টটা ধাতু বা মেটাল হয় তখন তাকে বলি আমরা কোফ্যাক্টর। কি বলি? কোফ্যাক্টর। কি বলি? কোফ্যাক্টর, কোফ্যাক্টর। আর যদি একটা এনজাইমের নন প্রোটিন পার্ট বা অপ্রস্থেটিক গ্রুপটা যদি জৈব যৌগ হয়, জৈব যৌগ হয় তখন তাকে বলি আমরা কোএনজাইম। কি বলি? কোএনজাইম, কোএনজাইম। তার মানে কোএনজাইম কি? কোএনজাইম হচ্ছে একটা এনজাইমের অপ্রোটিন জৈব অংশ, অপ্রোটিন জৈব অংশ। কোএনজাইম কি? কোএনজাইম হচ্ছে একটা এনজাইমের অপ্রোটিন অংশ, প্রোটিন অংশ না, এবং সেই অপ্রোটিন অংশটা জৈব, তখন ওই এনজাইমকে আমরা কি বলি? কোএনজাইম। একটা এনজাইমের সাথে যদি অপ্রোটিন অংশ থাকে, সেই অপ্রোটিন অংশের সাথে যদি জৈব অংশ লাগানো থাকে তখন তাকে বলি আমরা কোএনজাইম। আর মেটাল বা ধাতু থাকলে সেটাকে বলি আমরা কোফ্যাক্টর। বুঝছি আমরা? বুঝছি কিনা বলেন? এনএডিপি হচ্ছে এমন একটা কোএনজাইম, এনএডিপি হচ্ছে এমন একটা কোএনজাইম, এনএডিপি হচ্ছে এমন একটা কোএনজাইম। সবাই বুঝছি কিনা আমাকে বলেন তো? একটু বেশি বললাম, আমরা একটু বেশি বললাম, এক্সট্রা বললাম। মেডিকেল ভর্তি পরীক্ষার্থী যারা আছেন তারা একটু মাথায় ঢোকানোর চেষ্টা করেন। একটু বেসিক পড়াশোনা এটা, হ্যাঁ, একটু বেসিক, একটু ভিতর দিয়ে গিয়ে পড়ছি। আজকে কে কে জানতে পারলেন এটা প্রথম? আমাকে বলেন তো কমেন্টে। আমি জানি এই পার্টটুকু অনেকে ধরতে পারবে না, এই পার্টটুকু যে আমি পড়াইছি এটা অনেকে ধরতে পারবে না। একটু বেশি পড়ছি আমরা, ডিপলি পড়ছি, বুঝার স্বার্থে। একটা শব্দ আসছে কোএনজাইম, জিনিসটা আসলে কি এটা যদি আমরা না জানি তাইলে তো হইলো না। এবং এই যে এটা শিওর শট, এটা শিওর শট, পরীক্ষা আসবেই। এনএডিপি যে একটা কোএনজাইম, এনএডিপি যে একটা কোএনজাইম, এটা পরীক্ষা আসবেই, শিওর শট। ঠিক আছে? এনএডিপি যে একটা কোএনজাইম, এটা পরীক্ষা এমসিকিউ আসবেই। ঠিক আছে? ওকে, দেখেন আমরা সামনের দিকে যাই। তো এনএডিপি রিডাক্টেস, এনএডিপি রিডাক্টেস, এনএডিপি রিডাক্টেস, এটা ছিল হচ্ছে 6 নাম্বার, এটা ছিল হচ্ছে 6 নাম্বার, এটা ছিল হচ্ছে 6 নাম্বার। আচ্ছা, বলি এটা হচ্ছে একটা এখানে এটা হচ্ছে একটা ফ্লেভো প্রোটিন। এটা মেনলি একটা কি? মেনলি হচ্ছে একটা ফ্লেভো প্রোটিন। ফ্লেভো প্রোটিন মানে এর সাথে ফ্লেভিন গ্রুপ আছে। কি গ্রুপ আলাদা হয়ে আছে এখানে? ফ্লেভো। এই যে ফ্লেভোর জন্য এখানে আলাদাভাবে ফ্লেভিন গ্রুপ আছে। কি গ্রুপ আছে? ফ্লেভিন গ্রুপ আছে। কি গ্রুপ আছে? ফ্লেভিন গ্রুপ আছে। ফ্লি গ্রুপ আছে, ফ্লেভিন গ্রুপ আছে। এই ফ্লেভিন গ্রুপটাই হচ্ছে মেইনলি এখানে, এই ফ্লেভিন গ্রুপটাই হচ্ছে মেইনলি এখানে ইলেকট্রন গ্রহীতা। ফ্লেভিন গ্রুপটাই হচ্ছে মেইনলি এখানে ইলেকট্রন গ্রহীতা, ইলেকট্রন গ্রহীতা, ইলেকট্রন গ্রহীতা। ঠিক আছে? আচ্ছা, এইটুকু। আচ্ছা, না সব তো শিওর শট দেই নেই, সব তো শিওর শট দেই নেই। সব কিছু যে পড়াইছি সব কি শিওর শট দিছি? আমি কি পুরা C3 শিওর শট দিছি? আমি তো পুরা C3 শিওর শট দেই নেই, আমি তো পুরা C3 শিওর শট দেই নেই। C3 থেকে কি দিছি? C3 প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে, C3 প্রথম স্থায়ী পদার্থকে। আর এখান থেকে জেনে রাখবেন, এখান থেকে জেনে রাখবেন হচ্ছে C3 উদ্ভিদ কারা, C4 উদ্ভিদ কারা। এটা আপনাদের হোমওয়ার্ক। C3 উদ্ভিদ কারা, C4 উদ্ভিদ কারা, এটা আপনাদের হোমওয়ার্ক। আমি তো C3 জগৎ আমি পুরোটাই আপনারা পড়াইছি, C4 জগৎ আমি পুরোটাই আপনারা পড়াইছি। সবকে আমি আপনারা শিওর শট দিয়েছি, শিওর শট দিই নেই। তো একটা এত বড় চক্র পড়ে যদি 3টা লাইন আপনি মনে না রাখতে পারেন তাহলে তো বিপদ। আজকে আর পড়াবো না, আজকে এই পর্যন্তই। ক্লাস সম্পর্কে যদি কোনো অভিযোগ, অনুযোগ, পরামর্শ বা অনুরোধ থাকে কমেন্টে লিখতে পারেন। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য নতুন একটা কোনো ক্লাসে। আমি আর 1 থেকে 2 মিনিট হচ্ছে না দিলে কি হবে, সবই কমন পড়ছে এক্সামে। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি যদি আমার বলেন যে ফয়সাল ভাই আপনি খারাপ পড়ান, আমি মেনে নিব, কারণ আমি এতটা ভালো জানি না যে হচ্ছে ভালো তো আমি ভালো পড়ানোর চেষ্টা করি। ভালো মানে আমি যতটুকু জানি এইটা সহজভাবে বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। আপনি যদি আমার বলেন যে ফয়সাল ভাই আপনি খারাপ পড়ান, আমি মেনে নিব, প্যারা নাই। কিন্তু যদি এটা বলেন যে হচ্ছে আপনার প্রশ্নের প্যাটার্ন খারাপ, এটা আমি মানবো না। ঠিক আছে? কারণ আমি জানি আমি প্রশ্ন অ্যানালাইসিস করে যেটা বলে দিই ওইটা আসার মতো। ঠিক আছে? আমি যেটা বলে দিই যে এটা পরীক্ষা আসবে, তার মানে মনে করবেন এটা পরীক্ষা আসবে। ব্যাপারটা বুঝছেন? আমার আপনি বলবেন আপনি খারাপ পড়ায় মেনে নিব, কিন্তু যদি বলেন যে আপনার মানে প্রশ্নের প্যাটার্ন খারাপ বা আপনার প্রশ্ন এইটা ওইটা ওইটা ওইটা, তো ওইটা আবার মানার মতো না, কারণ ওইটা আমি জানি ওইখানে এনশিওরড যে ওইটা আমি ঠিকঠাক সব দিই। আচ্ছা, এইটা লাস্ট পেজ, এটা লাস্ট পেজ ছিল, এটা লাস্ট পেজ ছিল, এটা লাস্ট পেজ ছিল। ওকে, আল্লাহ হাফেজ। আবহাওয়া নিফরাতুল, আপনি আমাকে নক দিয়েন পরে।